আচ্ছা দেখেন, আমরা যদি একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই, সেম কাজ, যে আমরা যদি এরকম করতে চাই যে ল্যাপটপ, এখন দেখেন এইভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না? যদি আমরা একটা নর্মাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে আমরা এভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, কিন্তু সেই ক্ষেত্রে দেখেন যে আমি যখনই একটা অ্যারে ডিক্লেয়ার করব, এর মধ্যে তো আমার অবশ্যই একটা ডাটা তো ইনসার্ট করব। তো সেই ক্ষেত্রে দেখেন যে অ্যারের মধ্যে যদি আমরা ডাটা ইনসার্ট করি, আমাদের কিছু ইন্ডেক্সিং এভাবে আসবে না? এটা যদি একটা অ্যারে চিন্তা করি যে এটা নেম ল্যাপটপ, এখন আমি ফার্স্টে ল্যাপটপের নেমটা ইনসার্ট করতে যাচ্ছি, তাহলে আমার এরকম কিছু একটা আসবে না? যে আমি যদি নেমটা আনি তাহলে এখানে নেম আসবে এবং এটার একটা ইন্ডেক্সিং থাকবে। আমি বলছিলাম যে যখন আমরা ডাটা ইনসার্ট করব, তখন আমাদের এই ইন্ডেক্সিংগুলো আমরা যদি দিতে চাই তাহলে দিয়ে দিতে পারি, আর যদি নাও দিতে চাই সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে দেখেন, আমি যদি এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আমি আসলে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি না, আমি ডিক্লেয়ার করবো অ্যারে, তাহলে এভাবে আমাদের একটা থার্ড ব্র্যাকেট শুরু শেষ লিখতে হবে। দেখা যায় এখানে দেখেন, আমরা যদি এইভাবে ডিক্লেয়ার করতে চাই তাহলে আমরা ডলার সাইন দেব, অ্যারের একটা নেম দিব, এরপরে থার্ড ব্র্যাকেট শুরু শেষ। তো এখানে আমাদের একটা অ্যারে ডিক্লেয়ার হয়েছে। তো অ্যারের মধ্যে আমরা কি কোনো ডাটা ইনসার্ট করছি? তো আমরা এখানে একটা ডাটা দিয়ে দিতে পারি যে ডেল, ডেল ল্যাপটপ। এখন আপনার যদি আরো দরকার হয় যে আমার 10টা স্টকে আছে, তাহলে আমি এভাবে আবার লিখতে পারি যে এখানে আমি দিয়ে দিতে পারি যে আমার 10টা আছে, আমি 10 দিয়ে দিতে পারি, ডাবল কোটেশন শুরু শেষ আমি দিলাম না। এখানে দেখেন যে আমি কোনো ইন্ডেক্সিং দিচ্ছি যে কত থেকে শুরু হবে, আমি কিন্তু কোনো ইন্ডেক্সিং দিই নাই। যে আমার একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে, অ্যারে নেম দিছি কি ল্যাপটপ, এর মধ্যে ফার্স্ট আমি একটা ডাটা ইনসার্ট করছি, ডাটা হিসেবে কি দিচ্ছি ডেল ল্যাপটপ, একটা টেক্সট দিছি। এখন যেহেতু আমি কোনো ইন্ডেক্সিং ডিক্লেয়ার করিনি, তো আমার এখানে এরকম একটা ডাটা আসবে যেটার ইন্ডেক্সিং হবে কত, 0, এবং এই মেমোরি স্পেসের মধ্যে কিন্তু আমার ওই ডেল ল্যাপটপ ওই টেক্সটটা সেভ হবে। এরপরে দেখেন তো আমার এই একই অ্যারে, এখন এই অ্যারের মধ্যে আমি ডাটা ইনসার্ট করতেছি, এটা কিভাবে বুঝবো? ফার্স্টে দেখেন তো আমি কিন্তু অ্যারে নেম দিছি, দেওয়ার পরে এখানে থার্ড ব্র্যাকেট শুরু শেষ করছি না? এর মানে হচ্ছে যে আমার এটা অ্যারে। আমরা যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এখানে দেখেন তো যদি থার্ড ব্র্যাকেট শুরু শেষ না দিই, তার মানে কি এটা একটা ভেরিয়েবল না? ভেরিয়েবল তো। এখন ভেরিয়েবলের মধ্যে আমি ডেল ল্যাপটপ নামক একটা টেক্সট ইনসার্ট করছি, এখন এখানে যদি আমি আবার দিই, এর মানে কি যে আগের ডাটা রিপ্লেস করে পরের টেক্সটটাকে কিন্তু সে সেভ রাখবে। কিন্তু আমরা তো কোনোটা রিপ্লেস করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি, মানে একটা মেমোরি স্পেসটাকে আমরা ফিক্সড করছি, তার মধ্যে আমি টেক্সটটাকেও রাখবো এবং ইন্টিজার ডাটাটাকেও রাখবো। এখন আমার যদি আরো ডাটা ইনসার্ট করার দরকার হয় তাহলে আমি এভাবে লিখে দিতে পারি, এখানে যদি মনে করেন যে আমি আরো কিছু দিব, কোনো সমস্যা নাই, আপনার যত ডাটা ইনসার্ট করার দরকার আপনি এভাবে ইনসার্ট করতে পারেন। এখন এই সবগুলো ডাটা আপনার ওই একটা অ্যারের মধ্যেই সেভ হবে। আপনি যখনই প্রিন্ট করবেন তখন এই অ্যারের নেম দিয়ে কোন লোকেশনে ডাটা প্রিন্ট করতে যাচ্ছেন লোকেশনটা আপনাকে দিয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে এটা ডিক্লেয়ার করা একদম ইজি ব্যাপার, যে আমরা এভাবে ডিক্লেয়ার করতে পারি যে অ্যারের একটা নেম দিব, থার্ড ব্র্যাকেট শুরু শেষ, এরপর আমি যে ডাটাটা ইনসার্ট করতে যাচ্ছি এই ডাটাটা আমি দিয়ে দিতে পারি। এখন অ্যারেতে শুধু এইভাবে ডিক্লেয়ার করা যায় তা না, আমরা অন্যভাবেও ডিক্লেয়ার করতে পারি। তো এইটা হচ্ছে সহজ পদ্ধতি। আমার ল্যাপটপ নামে একটা অ্যারে আছে, এর মধ্যে আমি ফার্স্টে এই ডাটাটা রাখতেছি আর কি, এরপর যদি আমার 10 রাখার দরকার হয় তাহলে আমি এভাবে রাখতে পারি। তাহলে এই একটা অ্যারের মধ্যে আমরা একাধিক ডাটা রাখতে পারতেছি না, কিন্তু যদি আমরা একটা ভেরিয়েবলের ক্ষেত্রে রাখতে যেতাম তাহলে একটা রিপ্লেস হয়ে একটা ডাটা সেভ হতো। তো আমরা এইভাবেও ডাটা রাখতে পারি। আবার যদি মনে করি যে আমার ল্যাপটপ নামে যে অ্যারে আছে আমি এইটাই অ্যারে ডিক্লেয়ার করবো, তবে এইভাবে অ্যারে, এর মধ্যে আমার যে ডাটা দরকার আমি ডাটাগুলো দিয়ে দিতে পারি। হুম,
এটার কানেকশন কেন যাবে এখানে কিভাবে যেন ছিল হ্যাঁ কিছু একটা লিখেন আমার যে ডাটাগুলো দরকার আমি এভাবে ইনসার্ট করে দিতে পারবো এটা মেবি সেকেন্ড ব্র্যাকেট আমার মনে নাই একটু চেক করতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিলে মেবি এরর আসতে পারে দেখ ফার্স্ট ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট কিছু একটা আসবে আমরা যেহেতু এটা প্র্যাকটিস করবো এরর আসলে তো আমার এরর মেসেজ দিবে তো এটা নিয়ে টেনশন নেই আপনার প্রোগ্রামিং এর যে বিষয়গুলো আছে এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নাই কারণ আমি যখন কাজ করবো আমার কম্পিউটারে কাজ করবো এরর আসলে ভালো কথা আমার দেখাই দিবে তো অমুক লাইনে অমুক জায়গায় এরর করছে আমি এটা চেঞ্জ করলে তো হবে আমি কোনো কিছু মুখস্থ করি না এরপর আপনারাও করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার এগুলো আর কি আপনি যদি কোনো প্রোগ্রামিং শিখেন আপনার কিন্তু সব কিছু কাজে লাগবে না আপনার শেখার সময় সবকিছু শিখতে হবে কিন্তু আপনি যদি কাজে লাগাইতে চান দেখবেন তো ওটার 20% আপনি কাজে লাগাতে পারতেছেন কিন্তু ওই 20% কাজে লাগানোর জন্য আপনার ওইগুলো আবার শেখার দরকার ছিল তো আমাদের এখানে যেগুলো আছে প্রোগ্রামিং এর বিষয়গুলো আপনি মুখস্থ রাখার কোনো দরকার নাই আপনি শুধু একটু দেখবেন যে অ্যারের স্ট্রাকচারগুলো এরকম কারণ যদি স্ট্রাকচারগুলো না জানেন তাহলে আবার অ্যারে ডিক্লেয়ার করার সমস্যা যে আমি এখানে লিখছি স্ট্রাকচারটা তো আমি জানি যে এখানে আমার অ্যারে কমান্ড লিখতে হবে এরপরে ফার্স্ট ব্র্যাকেট হবে না সেকেন্ড ব্র্যাকেট হবে আবার ইরোর মেসেজ দিলে আমি পরে বুঝতে পারবো কিন্তু আমি যদি অ্যারে কমান্ডটাই না মনে না থাকে যদি এটাই না লিখতে পারি তাহলে তো আর মেসেজ দিবে না ঠিক আছে এখানে দেখেন তো আমি যেটা দিছি এটা কি টেক্সট না যদি টেক্সট হয় তাহলে কি হবে স্ট্রিং না যদি স্ট্রিং হয় তাহলে এখানে কি আমার সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন কিছু একটা তো দিতে হবে তো এখানে আমি সিঙ্গেল কোটেশন দিতে পারি আবার ডাবল কোটেশনও দিতে পারি যাই দিতে পারবো তো তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা এই লাইনটা পরে করি যেহেতু আগে অ্যারে ডিক্লেয়ার করছি এই অ্যারের মধ্যে আমার কিছু ডাটা আছে এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে দেখেন যে আমি যদি সরাসরি অ্যারের নেমটা লিখে এভাবে প্রিন্ট দেই যেমন ল্যাপটপ নামে একটা অ্যারে আছে অ্যারের মধ্যে আমার অনেকগুলো ডাটা আছে তো সেই ক্ষেত্রে আমি যদি প্রিন্ট ল্যাপটপ লিখি তাহলে দেখেন আপনাকে একটা এরর মেসেজ দিবে সে ডাটা প্রিন্ট করবে না এখানে দেখেন অ্যারে টু স্ট্রিং কনভার্সন একটা মেসেজ দিছে না এর মানে হচ্ছে যে আমাদের যে অ্যারেটা থাকবে সরাসরি আমরা অ্যারেটাকে প্রিন্ট করতে পারবো না নর্মালি আপনি একটা জিনিস দেখেন যে আমার যদি এটা একটা অ্যারে হয় এর মধ্যে তো আমার আরো ছোট ছোট ভাগ আছে মানে অনেকগুলো ডাটা আছে এখন যখন আমি প্রিন্ট করতেছি অ্যারেটাকে তার মানে কি আমার এই মেমোরিটাকে আমি প্রিন্ট করতেছি না এখন মেমোরির মধ্যে তো আমার আরো কিছু ডাটা আছে এগুলো কি এক একটা ভেরিয়েবলের মতো কাজ করে যে এগুলো যদি ভেরিয়েবল হয় তাহলে ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে পারবো এইভাবে আমি প্রিন্ট করতেছি কোনটাকে অ্যারেটাকে এই ভেরিয়েবল গুলোকে তো আর প্রিন্ট করতেছি না এখন এই ভেরিয়েবলের মধ্যেই তো আমার ডাটা গুলো আছে তো সেই ক্ষেত্রে দেখেন এর মধ্যে যে ডাটা গুলো আছে সেই ডাটা গুলো আমি কখন দেখতে পারবো যে অ্যারের মধ্যে আমার এই যে মেমোরি লোকেশন আছে এইটাকে যদি প্রিন্ট করি তাহলে এর মধ্যে যে ডাটা আছে সেটা আমরা দেখতে পারবো কিন্তু দেখেন আমরা প্রিন্ট করতেছি কি সরাসরি অ্যারেটাকে এখন এর মধ্যেও তো আমার কিছু ভেরিয়েবল আছে বা মেমোরি স্পেস আছে তার মধ্যে আমার ডাটাগুলো আছে তো সেই ক্ষেত্রে অ্যারের মধ্যে যে ডাটাগুলো আছে এগুলো যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি যে আমার একটা ল্যাপটপ নামে অ্যারে আছে এই অ্যারের মধ্যে আমার আরো কিছু ডাটা আছে সেটা জিরো থেকে শুরু করে আমার ইন্ডেক্সিং গুলো আছে না কারণ কি এখানে ইন্ডেক্সিং গুলো কিন্তু আমি বলে দেইনি তো যদি আমি এখানে ইন্ডেক্সিং গুলো না বলি তাহলে এটা জিরো থেকেই শুরু হবে তো আমরা যদি এখানে দিই জিরো এর মানে কি যে আমার ল্যাপটপ নামক একটা অ্যারে আছে এর মধ্যে জিরো ইন্ডেক্সিং এর যে ডাটা আছে সেই ডাটাটা প্রিন্ট করবে তো এটাকে যদি আমরা সেভ দিই দেওয়ার পরে এখানে একটু রিলোড দিই তো দেখেন আমার ফার্স্ট যে ডাটা আছে সেটা দেখাইছে তো তার মানে আমার ফার্স্ট ডাটাটা জিরো ইন্ডেক্সিং এ সেভ হয়েছে এখন যদি আমি এখানে 1 দিই তাহলে আমরা আশা করি 10 দেখতে পারবো কারণ 10 দেখতে পারছি এখন দেখেন আমরা যদি এখানে 2 দিই তাহলে এই ডাটাটা দেখতে পারবো এখানে আমরা একটু 2 দিই ডাটাগুলো দেখতে পাচ্ছি তো এখন যদি আমরা এখানে 3 দিতাম তাহলে দেখেন যে 0 1 2 3 লাস্টের ডাটা আমরা দেখতে পারবো সেই ক্ষেত্রে আমি যদি এখানে দিই তাহলে আমার লাস্টের ডাটা দেখাচ্ছে এখন মেন কথা হচ্ছে যে আমি যদি এখানে 4 দিই
এখানে যদি আমি 4 দিই তাহলে দেখেন আপনার একটা মেসেজ দিবে আনডিফাইন্ড অফসেট। আপনি যে ইন্ডেক্সিং হিসাবে যে 4 দিচ্ছেন আপনার ওই লোকেশনে কোনো ডাটা নাই, তো সেই ক্ষেত্রে আপনাকে এরকম একটা মেসেজ দেবে আনডিফাইন্ড অফসেট। এই ইরোটা দেখানোর একটা উদ্দেশ্য আছে, আমরা পরে যখন কাজ করব ম্যাক্সিমাম আমরা এই ইরোর মেসেজটা দেখতে পারবো বা এরকম মেসেজ আমাদের আসতে পারে। তো আপনাদের এতটুকু খেয়াল রাখতে হবে, যদি এরকম কোনো একটা মেসেজ আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার কোথাও না কোথাও ইন্ডেক্সিং এ প্রবলেম আছে। এখানে অবশ্যই আপনার লাইন নাম্বার বলে দিবে। আপনার এই মেসেজটা পড়ে এতটুকু বুঝতে হবে যে আমার 10 নাম্বার লাইনে কোনো একটা অ্যারে আছে, সেটা ইন্ডেক্সিং এ প্রবলেম আছে, আমার ওটা চেক করতে হবে। এখন মেন কথা হচ্ছে যে আপনি তো এখন কাজ শিখতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি প্রজেক্টের কাজ করতে গেলে ইরোর আসতেই পারে, এটা স্বাভাবিক। এখন আপনার লাভ হবে তখন যে যদি ইরোর মেসেজগুলো পড়ে আপনি ঠিক করতে পারেন, এটাই আপনার জন্য বেটার। আর যদি মনে করেন যে আমি পুরো মুখস্থ করে ফেলবো আবার ইরোর মেসেজ আসবেই না, এটা হবে সবচাইতে বড় ভুল। আমরা এতটুকু তো বুঝলাম, যদি আনডিফাইন্ড অফসেট দেয় তার মানে আমাদের ইন্ডেক্সিং এ প্রবলেম আছে। এখন দেখেন আমরা কি সবগুলো ডাটা একসাথে প্রিন্ট করতে পারতেছি? সবগুলো ডাটা কি আমরা একসাথে প্রিন্ট করতে পারতেছি? এখন যদি আমার সবগুলো ডাটা একসাথে প্রিন্ট করার দরকার হয় তাহলে কি করব? 0 থেকে 4 পর্যন্ত আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে পারছিলাম তো। এখন দেখেন আমি লুপ দিয়ে যদি এখানে 0 থেকে 4 পর্যন্ত ডাটা প্রিন্ট করতে চাই, করতে পারবো না। আমাদের যদি ডাটাগুলো প্রিন্ট করার দরকার হয় তাহলে আমি একটা ফর নিব। ভাই আমি উপরে তো ল্যাপটপের ভিতর যে কোনো একটা বলে দিব তো ফোর যে কোনো একটা এখন সেই জন্য তো আবার অন্য সিস্টেম। এখানে দেখেন আমি যদি এখানে বলতাম যে এটা 0, তার মানে 0, এটা যদি বলতাম 1 তাহলে এটা 1 লোকেশনে। এখন আমি 0 পছন্দ না, আমি এখানে 10 থেকে শুরু করবো। আমার 10 ইন্ডেক্সিং আছে ডেল ল্যাপটপ, আমি এখানে রাখতে পারি যে আমার 20 নাম্বার একটা ইন্ডেক্সিং থাকবে, এর মধ্যে থাকবে 10। এখানে দেখেন যে আমি আরো কিছু করতে পারি, যে এখানে আমার 90 নামক একটা ইন্ডেক্সিং থাকবে, তার মধ্যে আমার এটা রাখবো। এখানে যদি মনে করি যে আমি 200 রাখবো, বা এখানে আমি দিলাম 100, এর মধ্যে আমরা এই ডাটা রাখবো। তাহলে দেখেন যে এই ডাটাটা আমরা কখন দেখতে পারবো? এই ডাটা দেখতে হলে আমার কি করতে হবে, আমার যে অ্যারে আছে অ্যারে নেমটা দিতে হবে, প্লাস এখানে আমার ইন্ডেক্সিংটাও কিন্তু দিতে হবে। কোন ইন্ডেক্সিং? আমি এখানে যেটা দিছি সেটা। আমি নিজে যদি ইন্ডেক্সিং ফিক্সড করে দিই তাহলে আমার প্রিন্ট করার সময় ওই ইন্ডেক্সিংটা ধরেই প্রিন্ট করতে হবে। আর যদি আমি নিজে কোনো ইন্ডেক্সিং না দিই তাহলে এটা ডিফল্ট 0 থেকে নেবে। তো সেই কথা দেখেন, আমাদের যদি এটা 0 থেকেই আপাতত মনে করি যে আমরা কোনো কিছু দিইনি, যদি 0 থেকে আসে তাহলে এটা আমরা প্রিন্ট করবো। এটা একটু প্র্যাকটিস করেন, 5 মিনিট যদি প্র্যাকটিস করে থাকেন, আগে এটা করতে আপনার 5 মিনিট লাগবে সর্বোচ্চ। এটা মানে হচ্ছে যে আপনার এটা প্রিন্ট করতেই হবে এমন কোনো কথা না, এটা জাস্ট একটা টেকনিক যে আপনি প্রোগ্রামগুলো প্র্যাকটিস করছেন কিনা বা এগুলো লিখতে যে আপনার কোনো প্রবলেম হচ্ছে কিনা, আপনার লোকগুলো ক্লিয়ার আছে কিনা, এছাড়া কিছু না। আপনাদের কাজ করতে গেলে এরকম কিছু লেখা লাগতে পারে, লাগবে না, কিন্তু আপনাদের কিছু কিছু কাজ এক্সট্রা করতে হবে। একটু ট্রাই করেন না। এখানে জাস্ট একটু রিলোড দেই, দেখাইছে? তো অ্যারেটা যদি আমরা এক লাইনে করতে চাই এভাবে করতে পারি, আবার যদি মনে করি যে আমার কাছে এটা ইজি মনে হচ্ছে এভাবেও করতে পারি। ভাইয়া একটা ডাবল কোটেশনের ভিতরে স্ট্রিং আর ইন্টিজার গুলা সিঙ্গেল কোটেশন, এটা কি এভাবে এটা তো আমি যেহেতু সিঙ্গেল কোটেশন দিচ্ছি তার মানে কি ও কিন্তু এটা স্ট্রিং হিসাবেই নিছে, ইন্টিজার হিসেবে কিন্তু নেয় না। আমার এখানে সংখ্যা আছে ঠিক আছে, কিন্তু সিঙ্গেল কোটেশন শুরু শেষ করছি না, এটা কিন্তু স্ট্রিং টাইপ নিছে। এবার দেখেন যে এগুলো যেগুলো আছে না, এবার কিন্তু ইন্টিজার হিসেবে নিছে। আপনার যদি এটা প্রিন্ট করার দরকার হয় আপনি এখানে জাস্ট 1 দেন, দেখেছে? তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা কিন্তু এই কাজগুলো আগে করতে পারছিলাম না। আগে আমরা যখন ভেরিয়েবল নিয়ে কাজ করছিলাম তখন ডাটা ইনসার্ট করে স্ট্রিং ইনসার্ট করলে শুধু স্ট্রিং, অথবা ইন্টিজার টাইপ ডাটা ইনসার্ট করলে শুধু ইন্টিজার। কিন্তু এখন দেখেন যে আমরা স্ট্রিং ইনসার্ট করতেছি, সাথে ইন্টিজারটাও কিন্তু ইনসার্ট করতে পারতেছি। তো আমি যদি এখানে একটা কাজ করতে চাই, যে আমার এখানে যেটা আছে
এখানে একটা সিনট্যাক্স এরর দিবে, তারপরে লিখে এখানে দেখেন আপনার একটা সিনট্যাক্স এরর দিছে যে আমার এটা অ্যারে আছে ঠিক আছে, কিন্তু আমি একটা ফাংশনের মধ্যে দিছি কাউন্ট নামে একটা ফাংশন, এখানে আবার এইভাবে দেওয়া যাবে না, শুধু অ্যারের নেমটা দিলেই হবে। রিলোড দিই, কয়টা ডাটা আছে? 3টা। তো আসলে দেখেন তো আমরা এখানে কয়টা ডাটা ইনসার্ট করছিলাম? 1টা 2টা 3টা। তো আমরা যেটা এর আগে যে কাজটা করছিলাম, যে আমরা ইন্ডেক্সিং শেষ কোথায় করছিলাম? 3 দিছিলাম না, যে 0 থেকে 3 পর্যন্ত। এখন আমি যদি সঠিক না জানি যে আমার কতগুলো ডাটা আছে, এখানে দেখেন তো আমার যদি এরকম অনেকগুলো ডাটা থাকে, এরকম যদি আমার আরো অনেকগুলো ডাটা থাকে, এখন আমার কি ঠিক কাজ নাই যে আমি সারাদিন ধরে গুনবো যে কতগুলো আছে, 0 1 2 3 4, এইভাবে আমার পুরো টাইম নাই। আমি কাউন্ট ইউজ করবো, এই এর মধ্যে যতগুলো ডাটা আছে ও কাউন্ট করে আমার আউটপুট দিয়ে দেবো। এখন আপনি যদি এইটা নিয়ে কন্ডিশন দিতে চান তাহলে কি করতে পারেন, যে এখানে আমি একটা কাজ করতে পারি, একটা ভেরিয়েবল নিব, একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মধ্যে আপনার যে কাউন্ট করে সে কতগুলো সংখ্যা পাইছে সেটাকে সেভ করে নিলাম, এরপর আমি যেভাবে ফর লুপ নিয়ে কাজ করছি সেভাবেই করব। তাহলে তো আর আমার ঝামেলা নেই। এগুলো হচ্ছে যে নিজের ব্যাপার, যে আমি কিভাবে কাজ করব বা আমি কি করতে চাচ্ছি, এই চিন্তাগুলো কেউ আপনাকে শেখাবে না, বা আপনার চিন্তা কেউ করেও দেবে না। আপনি যখন প্রোগ্রাম নিয়ে কাজ করবেন তখন আপনার এই চিন্তাগুলো নিজেদের করতে হবে। আর এটাও আমি বলতেছি না যে জাস্ট 14টা বা 13 নম্বর ক্লাস আজকের দিনেই আপনারা এই চিন্তাগুলো করতে পারবেন, এটাও ঠিক না। যারা যদি প্রোগ্রাম নিয়ে আগে থেকে কাজ করে থাকেন তাদের ব্যাপার আলাদা, আর যারা নতুন আছেন এদের একটু সময় লাগবে, আগেই ধৈর্য হারানোর কোনো দরকার নাই। যে আপনি কয়টা ক্লাস করে যদি পিএসপি এক্সপার্ট হয়ে যেতেন তাহলে তো বাংলাদেশে ডেভেলপারের অভাব হতো না। তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের নামে ডেভেলপার অনেক আছে কিন্তু কাজে অনেক কম। তো এই চিন্তাগুলো আপনাদের আসবে কিন্তু একটু সময় লাগবে, এগুলোর পিছনে একটু সময় দেন, তারপরে দেখবেন এই কাজগুলো আপনি নিজেই করতে পারতেছেন, কারণ হেল্প নেওয়া লাগবে না। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যে ডাটাগুলো ইনসার্ট করছি একটা অ্যারের মধ্যে, এখানে ইন্ডেক্সিং হিসাবে আমরা কি ইউজ করছি? ডিজিট না? ইন্ডেক্সিং হিসাবে আমরা কি ইউজ করছি? ডিজিট। তো তো যদি ইন্ডেক্সিং হিসাবে আমরা ডিজিট ইউজ করে থাকি, এটা হচ্ছে নিউমেরিক অ্যারে। যদি ডিজিট হিসাবে মানে ইন্ডেক্সিং হিসাবে আমরা ডিজিট ইউজ করে থাকি তাহলে এটা হচ্ছে নিউমেরিক অ্যারে। এখন যদি আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে কাজ করতে চাই তাহলে আমি নিউমেরিক অ্যারে যেগুলো আছে এগুলোকে আমি এখানে কমেন্টস আকারে রেখে দিলাম। যদি আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা এখানে এরকম একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি যে কার। এখন এর মধ্যে দেখেন যে আমার ইন্ডেক্সিং হিসাবে দেবো কি? স্ট্রিং। যেমন নেম নামক একটা ইন্ডেক্সিং থাকবে, এর মধ্যে আমি কারের নেমটা দিব। আমি যদি মনে করি যে এখানে আমি দিতে পারি যে প্রাইস, যদি প্রাইসটা ইন্টিজার এভাবে রাখতে পারি। তো এখানে দেখেন যে আমরা কি, কারণ আমি কি একটা অ্যারে ডিক্লেয়ার করছি না, এখানে ইন্ডেক্সিং হিসাবে আমরা কি ইউজ করছি? স্ট্রিং। আমরা যদি ইন্ডেক্সিং হিসাবে এর আগে কি করছিলাম? ডিজিটগুলো ইউজ করছিলাম যে 0 1 2 এগুলো হবে, আর যদি আমরা কোনো কিছু না দিই তো সেই ক্ষেত্রে আমার 0 থেকে শুরু হবে। এখন এই ক্ষেত্রে দেখেন যে আমি যদি কোনো কিছু ডিক্লেয়ার না করি তাহলে কি আমার এটা নিউমেরিক অ্যারে হয়ে যাবে কিন্তু। আর আমি যদি অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে আবার কাজ করতে চাই তো সেই ক্ষেত্রে ইন্ডেক্সিং হিসাবে অবশ্যই আমার স্ট্রিং আসবে। তো যদি স্ট্রিং আসে সেই ক্ষেত্রে কি আমার সিঙ্গেল কোটেশন শুরু শেষ অথবা ডাবল কোটেশন শুরু শেষ কিছু একটা তো দিতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি, অ্যারেটা হচ্ছে কার, আর এর মধ্যে আমার দুটো ইন্ডেক্সিং আছে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে প্রাইস। তারপর নেম যে ইন্ডেক্সিং আছে এই ইন্ডেক্সিং এর আন্ডারে আমার নেমটা সেভ হবে, আর প্রাইসের আন্ডারে আমার প্রাইসটা সেভ হবে। তো সেই ক্ষেত্রে দেখেন তো আমি যদি এটাকে প্রিন্ট করি, যে প্রিন্ট আমার শুধু নেমটা আউটপুটে দেখানো দরকার, তাহলে আমি লিখতে পারি যে কার, এখানে ইন্ডেক্সিং হিসাবে আমি দিয়ে দিতে পারি নেম। তবে পিএসপিটা অবশ্যই কেস সেন্সিটিভ। আপনি এখানে যদি নেম এনটা ক্যাপিটাল লেটার দেন, এখন আপনি প্রিন্ট করার সময় যদি মনে করেন যে এটাকে আমি স্মল লেটার দেব, এখানে আমি স্মল লেটার দিলাম।
আপনার দেশে না আনডিফাইন্ড ইন্ডেক্স, আপনি যে নেম নামে যে ইন্ডেক্সটা দিছেন এই নামে কোনো ইন্ডেক্স মেমোরিতে সেভ নাই। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা এখানে নেম লিখছি ঠিক আছে, কিন্তু এনটা কি দিছি, ক্যাপিটাল লেটার দিছি না। তো এখানে ক্যাপিটাল লেটার দিলে আপনার পরবর্তী কাজের সময় ক্যাপিটাল লেটারই দিতে হবে। এইচটিএমএল কিন্তু এই প্রবলেমগুলো ছিল না, যে আমাদের এইচটিএমএল যে ট্যাগগুলো ছিল আমরা ইচ্ছা করলে ক্যাপিটাল লেটারও লিখতে পারতাম। সব পিএসপি তে আমরা যে কোডগুলো লিখে রাখি না সব কেস সেন্সিটিভ। পিএসপি কোডটা হচ্ছে কেস সেন্সিটিভ আর কি। তো আমি ভেরিয়েবল যেটা ডিক্লেয়ার করতেছি কার, এখানে দেখেন ভেরিয়েবল ডিক্লেয়ার করছি কি বা অ্যারে ডিক্লেয়ার করছি তো কার। তো এখানে সিটা কি দিছি, স্মল লেটার না। এখন আমি যদি প্রিন্ট করার সময় এটা ক্যাপিটাল লেটার দিই তাহলে কি সে তো এটাকে পাবে না। তো যেহেতু পিএসপিটা হচ্ছে কেস সেন্সিটিভ, আপনি অ্যারে অথবা ভেরিয়েবলের নেম যাই দেন না কেন ওই সেম নেমটা দিয়ে আপনার পরবর্তীতে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি স্মল লেটার দিছি এখানে দিব স্মল লেটার, আর এখানে এনটা যেহেতু ক্যাপিটাল লেটার দিছি এখানে আমাদের এনটা ক্যাপিটাল লেটারই দিতে হবে। তো এটাকে যদি আমরা সেভ দিই, দেওয়ার পরে এখানে যাই একটা রিলোড দিই, তাহলে দেখেন যে দেখাচ্ছে না নেমটা দেখাচ্ছে। আমাদের যদি শুধু প্রাইসটা দরকার হয় তাহলে আমরা লিখতে পারি প্রাইস। এখন পিটা দেখেন আমার ক্যাপিটাল লেটার আছে, এখানে স্মল লেটার দিলে তো নেবে না, অবশ্যই আমাকে ক্যাপিটাল লেটার দিতে হবে। আমি এটাকে সেভ দিই, একটা রিলোড দিই, দেখাচ্ছে তো। তো আপনাদের আপাতত এতটুকু জানতে হবে যে এটা হচ্ছে নিউমেরিক অ্যারে। এখন মেন কথা হচ্ছে যে এখানে দেখেন ইন্ডেক্সিং তো নাই, আছে ইন্ডেক্সিং হিসাবে কি আছে স্ট্রিং। এখন যদি আমরা সবগুলো ডাটা একসাথে প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে করব, আগেরটা কি ছিল কাউন্ট করে করতে পারি। আবার আমরা আরেকটা কিন্তু লুপ বাদ দিছিলাম, পিএসপি তে একটা লুপ আছে ফর ইচ। তো আমাদের ফর ইচটা এখন শেখার দরকার এজন্যই যে আমরা ভবিষ্যতে ডাটাবেস থেকে যে ডাটাগুলো আনবো সেই ডাটাগুলো আমরা অ্যারের মধ্যেই সেভ রাখবো এবং অ্যারের মধ্য থেকে আমরা ডাটাগুলো কিন্তু ইউজারকে দেখাবো। তো সেই ক্ষেত্রে আমার লুপটা একটু শেখার দরকার, আর আমি ওই সময় লুপটা শেখানি এই জন্যই আমি যদি লুপ নিয়ে কাজ করতে চাই আমার অ্যারে দরকার আছে। আমাদের অ্যারে নিয়ে কাজ করার ক্ষেত্রে মেজরিটি কি আমরা ফর নিয়ে কাজ করব না সবসময়? আমাদের সর্বোচ্চ ইউজ হবে হোয়াইল লুপ আর ফর ইচ ওয়েবের ক্ষেত্রে। আর আমরা অন্যান্য প্রোগ্রামিং করতে গেলে ফরটা আসে, তাদের ফরটা অতটা ইউজ হবে না। আর যেহেতু ডু হোয়াইলে কিন্তু কিছু প্রবলেম ছিল, আমার কন্ডিশন চেক করার আগে একবার প্রিন্ট করে দেয়, আমার ডাটা নেই তারপর যদি একবার প্রিন্ট করে দেয় তো সেক্ষেত্রে তো আমার একটা ইরো দেখাবে। আর ইরোটা হচ্ছে সবচাইতে বড় প্রবলেম, কারণ আমি যে ওয়েবসাইটটা বানাবো এটা সিকিউরিটি নিয়ে কোনো কিছু কাজ আছে। আমার যদি এসকিউএল ইরো দেখায় তাহলে সমস্যা আছে, এটা ওয়েবসাইট হ্যাক করতে তার সর্বোচ্চ 5 মিনিট লাগবে। আমরা যদি এসকিউএল এ ইরো দেখায়, ইরোর মেসেজ যদি তাকে দেখায় সে 5 মিনিট হ্যাক করে দেবে 100%। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কিছু কাজ আছে যে আমরা যেহেতু শিখতেছি আমাদের ইরোর মেসেজটা আপাতত দরকার আছে, কিন্তু আমরা যখন একটা লাইভ প্রজেক্ট করব তখন ওই ইরোর মেসেজগুলো শো করা যাবে না। আপনি ইরোর মেসেজ শো করতে পারেন আপনার মতো করে, আমার সরাসরি প্রোগ্রামিং এর যে ইরোর আছে কত নাম্বারে কোন ধরনের ইরোর এটা বলে দিচ্ছে না, আপনি এমনি একটা প্রিন্ট দিয়ে রাখতে পারেন দিস ইজ ইরোর মেসেজ। আপনার যদি ইরোর হয় দিস ইজ ইরোর মেসেজ টেক্সট দেখাবে। এখন টেক্সট দেখে একজন হ্যাকার কি করবে, কিছুই করতে পারবে না। কিন্তু যদি এতটুকু দেখে তা আপনার ওখানে সিনট্যাক্সে ইরো দেখাচ্ছে বা ইরোর মেসেজ দেখাচ্ছে, ও শুধু ওইটা একবার দেখবে তারপরে একটা সফটওয়্যার দিয়ে খুব ইজি ভাবে ওই স্ক্যান দিয়ে চুপচাপ বসে থাকবে, কিছুক্ষণ পরে দেখবে যে আপনার কত নাম্বার লাইনে কোন ধরনের ইরোর আছে সব দেখাই দিচ্ছে, আপনার ইউজার নেম পাসওয়ার্ড সে পেয়ে যাবে। আর ইউজার নেম পাসওয়ার্ড পেলেই বুঝতে পারতেছেন আপনার ওয়েবসাইটের অবস্থা কি হবে। আপনাদের কিছু কিছু সিকিউরিটি আছে যেগুলো আমি দেখাই দেবো, কারণ সিকিউরিটি নিয়ে কাজ করতে গেলে দেখা যাচ্ছে আপনাকে আগে হ্যাকার হইতে হবে তারপর অন্য কিছু। কারণ হ্যাকাররা যে যে সিস্টেমে আপনার ওয়েবসাইটটা হ্যাক করতে পারে ওগুলো আপনার আগে জানতে হবে, তারপরে আপনি ওই পথগুলো বন্ধ করতে পারবেন। কিন্তু আপনার সিকিউরিটি নিয়ে কাজ করতে গেলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই জায়গায় আবার 120 ঘন্টা বা 130 ঘন্টার দরকার আছে। সেই ক্ষেত্রে আমি আপনাদের ততটুকুই দেখাই দিব যে বেসিকে আমরা যতটুকু সিকিউরিটি দিতে পারি। আমি ফার্স্টের দিনে আপনাদের একটা কথা বলছিলাম যে আমরা ঘরে একটা তালা মেরে চুপচাপ বসে আছি, যে আমার ঘরে তালা দেওয়াতে কোনো ব্যাপার না। কিন্তু একা যদি বুলডোজার এসে আপনার ঘরের উপর থেকে তুলে দিয়ে ভিতরে ঢুকতেছে তখন কিছু করার আছে। তো সেই ক্ষেত্রে সে যদি $200 খরচ করে একটা সফটওয়্যার কেনে তাহলে সফটওয়্যার তো কিছু একটা কাজ অবশ্যই করতে পারবে, তাই না? তো আমাদের সেই কিছু মানে অত কিছু শিখতে হলে আবার পরে সিকিউরিটি নিয়ে কাজ করতে হবে। যারা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন এতে ঝামেলা আছে, এটা আমি ফার্স্টে বলছি এখনো বলতেছি, অনেক কিছু আপডেট হতে হবে।
তাহলে দেখেন যে আমরা যদি তাহলে ভাই চাকরিতে ঢুকবো কত এগুলো শিখতে হবে? চাকরিতে আপনি এই প্রজেক্টগুলো কমপ্লিট করলেই চাকরি করতে পারবেন, আমি তো করতেছি। হ্যাকিং সম্পর্কে তো আমারও 2013 সালে কোনো ছিল না, তারপর চাকরি করতেছি না, করতেছি তো। কবে থেকে জব প্রফেশনাল? আপনি এইগুলো যেগুলো দেখাচ্ছে একটা প্রজেক্ট আমি অবশ্যই করব। এই প্রজেক্টের মধ্যে হয়তো আমি খুব সুন্দর করে করতে পারবো না, এই জন্যই করতে পারবো না যে আমি যদি ডিজাইনের দিকেই দেই তাহলে আপনার ডেভেলপের অনেক কিছু বাদ পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের দেখাই দিব যে যেখানে ইউরো মেসেজটা আসতেছে, ইউরো মেসেজটা আমি সুন্দরভাবে ডিজাইন না করি, আমি আপনার একটা নর্মাল মেসেজ দেখাই দেবো এবং বলে দেবে যে এখানে HTML CSS অ্যাপ্লাই করে টেক্সটটাকে সুন্দর করেন। তো ওই সুন্দরটা যদি আমি করে দিতে চাই তাহলে আরও সময় হবে না। সেক্ষেত্রে আমি আপনাদের মেন কাজগুলো করে দেবো, প্লাস বলেও দেবো যে এই কাজগুলো নিজেরা কমপ্লিট করেন, কীভাবে করবেন সেটাও বলে দেবো। আর বাকিটুকু আপনাদের চেষ্টা, যদি কমপ্লিট করেন তাহলে 24 নম্বরের ক্লাসে কিছু একটা দেখাইতে পারবেন যে আমরা এই পর্যন্ত ক্লাস করে এই পর্যন্ত শিখছে। তো যতটুকু শিখবেন এই পর্যন্ত যদি প্র্যাকটিস করেন জব করতে পারবেন। আমি যখন জবে ঢুকছিলাম এতটুকু শিখছিলাম না, কারণ তখন আমার অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না যে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টেও কাজ করা যায়। এটা তো জাস্ট 1 বছর ধরে সবাই কাজ করে। কারণ আপনার ওয়েবসাইট আগে এরগুলো মানে অনেক আগের ওয়েবসাইটগুলো দেখেন 2005-10, এছাড়াও ওয়েবসাইটগুলো দেখেন যে আপনি যদি কোডগুলো দেখেন ওখানে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট নাই, আপনার নর্মাল কনসেপ্টে কাজ করা। তো যাই হোক কাজ করি। এখানে দেখেন যে আমাদের যে লুপ ছিল ফর ইচ, ফর ইচের স্ট্রাকচারটা ছিল এরকম যে ফার্স্ট আমাদের অ্যারে নেম দিতে হবে যে কোন অ্যারের মধ্যে থেকে ডাটাগুলো আমরা প্রিন্ট করে দেখাতে যাচ্ছি। এখানে আসবে আপনার অ্যারে নেম, এরপর আমাদের একটা কমান্ড দিতে হবে এস, এরপরে যে আপনি এখান থেকে একটা ডাটা কপি করে নেবেন। তো এখানে আমি একটা কাজ করতে পারি যে একটা ভেরিয়েবল নিতে পারি, যে ভেরিয়েবলের নেম দিলাম আইটেম। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমার লুপটা যখন একবার ঘুরবে তখন এই নেম নামক যে ইন্ডেক্সিং আছে এর মধ্যে থেকে সে ডাটাটাকে কপি করে দিবে আমার ভেরিয়েবলের মধ্যে। আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমি একবার নেম দেখতে পারবো, তারপর লুপটা আবার ঘুরবে। এখানে দেখেন আমি এটা নিয়ে কাজই করি যে $সাইন কার, এটা তো হচ্ছে আমার অ্যারে, এটা হচ্ছে আমার অ্যারে। অ্যারের মধ্যে যে ডাটাগুলো আছে যে ফার্স্ট লুপটা যখন একবার ঘুরবে, যে লুপটা যখন ফার্স্ট রান হবে তখন এই অ্যারের মধ্যে ফার্স্ট যে ইন্ডেক্সিং আছে, এখন দেখেন ফার্স্ট কোন ইন্ডেক্সিং পাবে, নেম পাবে। এই নেমের মতো যে ডাটাটা আছে কি আছে হোন্ডা, এই ডাটাটাকে সে কপি করে দিবে আইটেম নামক ভেরিয়েবলের মধ্যে। তো সেই ক্ষেত্রে দেখেন আমি যদি এখানে সিম্পল একটা কাজ করি যে আমার যদি আইটেমের মতো নেমটা থাকে আমি শুধু প্রিন্ট করব, প্রিন্ট কোনটা করব যে $সাইন আইটেম, কারণ আমার তো অ্যারের আর দরকার নাই। লুপটা যখন ফার্স্ট ঘুরবে তখন অ্যারের ফার্স্ট ইন্ডেক্সিং এ যে ডাটা আছে সেটা কপি করে দেবে আইটেমের মধ্যে, প্রিন্ট করবে কোনটা আইটেম। যদি এর মধ্যে দেখেন যে হুন্ডা থাকে তাহলে চলে আসবে, দেখতে পাবো কি হুন্ডা। লুপটা দ্বিতীয়বার ঘুরবে, কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যে আমি কি এখানে কোনো কন্ডিশন দিচ্ছি যে লুপটা এতবার ঘুরবে, আমরা কিন্তু দিচ্ছি না। কিন্তু অ্যারের মধ্যে আমার ডাটা যতগুলো আছে বা যতগুলো ইন্ডেক্সিং আছে লুপটা কিন্তু ঠিক ততবারই ঘুরবে। কারণ ফর ইচ লুপটা কিন্তু আপনার সি প্রোগ্রামে নাই, সি প্রোগ্রামে কিন্তু আপনার এরকম কোনো সিস্টেম নাই যে আপনার নিউমেরিক অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে এমন কোনো কিছু নাই। সি প্রোগ্রামে আপনার কি আছে 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 বা মাল্টি ডাইমেনশনাল যেটা আছে এটা আর কি। তো সেই ক্ষেত্রে দেখেন যে ফর ইচ লুপটা কিন্তু আমরা শুধু পিএসপিতে ইউজ করতে পারবো। তো এটার কাজ হচ্ছে যে আমার অ্যারের মধ্যে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো সে রান টাইমে কপি করে দিবে একটা ভেরিয়েবলের মধ্যে। এখন এখানে ভেরিয়েবল হিসাবে আমরা আইটেম দিতে পারি বা ভেরিয়েবল হিসাবে আমি যা খুশি দিতে পারি, কোনো ব্যাপার না। তো এখানে দেখেন যে আমার ফার্স্ট লুপটা যখন ফার্স্ট ঘুরবে তখন আমার ফার্স্ট ডাটা যেটা আছে যে হোন্ডায়, এই ডাটাটাকে সে কপি করে দেবে এর মধ্যে, দেওয়ার পরে আমার এটা প্রিন্ট হবে। লুপটা যখন দ্বিতীয়বার ঘুরবে তখন দ্বিতীয় ইন্ডেক্সিং এর যে ডাটা আছে সেটা কপি করে দিবে আইটেমের মধ্যে। আর এখানে যেহেতু আমার আইটেমটাকে প্রিন্ট করা আছে তার মানে কি আমরা এটাও দেখতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখেন যে এই লুপটা এত দ্রুত কাজ করবে যে আমরা কিছুই বুঝতে পারবো না, আমরা একবারেই আউটপুটগুলো দেখতে পারবো। আমরা যদি এটাকে সেভ দিই, এখানে যাই একটু এন্টার দিই, তাহলে দেখেন যে হোন্ডা দেখতে পারতেছি। এরপর আমাদের যে সংখ্যা দেওয়া ছিল বা যে প্রাইস দেওয়া ছিল এটাও তো দেখতে পারতেছি। এখন আপনি যদি মনে করেন যে আমি এখানে একটা স্পেস দিব বা লাইন ব্রেক করব, তাহলে এখানে দেখেন আমি লাইন ব্রেক করতে পারি না, এখানে আমি লিখে দিতে পারি যে বিআর, তাহলে কি হবে লাইন ব্রেক হবে। তো
তো সেই ক্ষেত্রে আমি এখানে জাস্ট একটা দিতে পারি বিআর। আর দেখেন ফার্স্টে এই ডাটাটা দেখাচ্ছে, তারপরে এই ডাটাটা দেখাচ্ছে, লুপ কিন্তু দুইবার ঘুরতেছে। এখন যদিও আমরা কেউ বিশ্বাস করতেছি না, তারপরেও কিছু করার নাই। আমি এখানে একটা ভেরিয়েবল নিতে পারি আই, এখানে আমি একটা ভ্যালু রাখতে পারি 1। আর আমি বোঝার জন্য এখানে একটা কাজ করতে পারি যে $i প্লাস প্লাস, পারি তো এটা দিতে। আমার লুপটা যদি একবার ঘোরে তাহলে প্রিন্ট করবে 1, যদি দুইবার ঘোরে তাহলে প্রিন্ট করবে 2। আমার লুপটাতে দুইবার ঘুরতেছে এটা বোঝার জন্যই আমি এখানে যাই। দেখানোর কথা, হুম হুম হুম। 3 দেখাবে। ওহো, 3 কেন দেখাবে? এই 1 তাহলে 2 হবে, ফার্স্টের কাছে ছিল। ও আচ্ছা, বুঝতে ফার্স্ট বার পারছি। যখন ঘুরবে তখন 1ই আসবে। দেখেন লুপটা যখন একবার ঘুরছে তখন কিন্তু প্রিন্ট করছে ফোনটা, যখন লুপটা দুইবার ঘুরছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা। আমাদের যদি ওর মধ্যে আরো ডাটা থাকতো তাহলে এইভাবে বাড়তো। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি এখানে আরো কিছু বাড়াইতে পারি না, এখানে যাই হোক একটা কিছু দিলাম, সংখ্যা কিছু চেঞ্জ করে দিই, ঠিক আছে। আমার ইন্ডেক্সিং আছে কয়টা? 3টা। তো সেই ক্ষেত্রে আমার লুপটা কয়বার ঘোরার কথা? 3বার। তো এখানে দেখি 3বার ঘুরছে তো। তো এখানে দেখেন যে যদি ফর স্ট্যান্ডে আমরা কাজ করি, এখানে আমাদের কন্ডিশনের কোনো দরকার নাই যে আমার লুপটা 0 থেকে শুরু করে এত পর্যন্ত ঘুরবে। এটা ঘুরবে সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার এই ইন্ডেক্সিং এর উপর, যে আপনি কতবার মানে কতগুলো ডাটা রাখছেন। তো আমাদের মেন কিন্তু এই কাজটাই হবে, যে আমাদের এখন অ্যারের মধ্যে ডাটা আছে না, এই ডাটাগুলোতে অ্যারের মধ্যে আমরা ডাটাগুলো ইনসার্ট করে দিচ্ছি, তাই না? কিন্তু আমরা যখন ডাটাবেস নিয়ে কাজ করব তখন মেন কাজটা হবে যে এই ডাটাগুলো আমরা সরাসরি ডাটাবেস থেকে পাবো, এবং ওই ডাটাগুলো আমরা অবশ্যই এরকম একটা অ্যারের মধ্যে নিয়ে নিব। কারণ আমরা যদি ফর ইচের মাধ্যমে প্রিন্ট করতে চাই, এখানে সরাসরি অবজেক্ট দিয়ে প্রিন্ট করা যাবে না, এখানে আমার অ্যারেই লাগবে। তার মানে আমি ডাটাবেস থেকে যে ডাটাগুলো পাবো সেই ডাটাগুলো আমি অ্যারের মধ্যে সেভ করে নিব। আর এরপরে আমি যদি ইউজারকে ডাটাগুলো দেখাইতে চাই তাহলে আমি সরাসরি এভাবে প্রিন্ট করে দিতে পারবো। তো এখানে দেখেন যে এই কাজটা আমি সম্পূর্ণ এক লাইনে করছি। এখন ভবিষ্যতে যদি কাজ করি তাহলে এখানে দেখা যাচ্ছে HTML CSS মিলে আমার একটা পেজ কোড ভরে যাবে, এই পেজটা আমার কোড লিখেই ভরে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে দেখেন আমার পিএসপি কোড এতটুকুই থাকবে, এর সাথে আমি HTML CSS যোগ করে আমার অনেক কোড দেখাবে। তো আপনি যদি HTML কোডগুলো আগে দেখে থাকেন, এখন এই লাইনগুলো দেখে থাকেন, তাহলে ভবিষ্যতে যখন সবগুলো একসাথে লিখবো এটা দেখে তো আর ভয় পাওয়ার কথা না, যদি আপনি ওগুলো প্র্যাকটিস করে থাকেন। কারণ আমি আপনাদের আগে ভেঙে দেখাচ্ছি, তারপরে ওটা একসাথে দেখাবো। তাহলে দেখেন ফর ইচ নিয়ে কারো কোনো সমস্যা সমস্যা তো নাই। আর এর মধ্যে আমরা নিউমেরিক অ্যারে আর অ্যাসোসিয়েটিভ অ্যারে এই দুটো জিনিস তো বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। আর আমরা যদি মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করি, এটা হচ্ছে যে আমার একটা অ্যারে আছে না, এই কি একটা অ্যারে, এই একটা অ্যারের মধ্যে আমার কিছু ইন্ডেক্সিং আছে। এখন আমরা যদি চাই যে এই একটা অ্যারে আছে, এর মধ্যে আমরা আবার দুইটা অ্যারে নিব, যে নেম নামক একটা অ্যারে নিলাম, প্রাইস নামক একটা অ্যারে নিলাম, তার মধ্যে আমরা একাধিক ডাটা রাখতে পারি। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা হচ্ছে যে একটা অ্যারের মধ্যে আরেকটা অ্যারে, এভাবে আমি অনেকগুলো অ্যারে রাখতে পারি, যে একটার মধ্যে একটা, ওইটার মধ্যে আরেকটা। তো সেগুলো দেখেন আমি যদি মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করতে চাই এভাবে করতে পারি, MULTI অ্যারে। এখন অ্যারে তো এভাবে ডিক্লেয়ার করতে হয়, আমরা এতটুকু তো জানি, তাই না? এখন আমি দেখেন তো এখানে একটা ইন্ডেক্স রাখলাম যে নেম, এই নেমের মধ্যে আমি আরো ডাটা রাখতে পারি না? এর মধ্যে দেখেন তো আমি এরকম কিছু একটা করতে পারি যে অ্যারে, এই নেমের আন্ডারে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেললাম। নেমের আন্ডারে আমি নেমগুলো রাখবো যে হাসান, এখানে রাখতে পারি, ঠিক আছে। এখানে দেখেন আমার একটা অ্যারে মেন হচ্ছে, এই একটা অ্যারে, এটা হচ্ছে আমার মেন অ্যারে, এর মধ্যে আমি নেম নামক আরেকটা অ্যারে ডিক্লেয়ার করছি না। এখন আমার যদি আরো অ্যারে দরকার হয় আমি এখানে কমা দিতে পারি, এখানে আমি আর একটা নেম দিলাম রোল, এই রোলের আন্ডারে আমি আরো কিছু অ্যারে বানাইতে পারি। তো এখানে দেখেন তো আমি রোল নাম্বার গুলো এইভাবে দিতে পারি, যে এই একটা রোল নাম্বার, এই একটা রোল নাম্বার, এই একটা রোল নাম্বার। আমার যদি আরো দরকার হয় তাহলে আমি এখানে আরো অ্যারে বানাইতে পারবো, যে রেজিস্ট্রেশন নামে একটা অ্যারে বানালাম, এর মধ্যে আমার সব রেজিস্ট্রেশন নাম্বারগুলো আমি আবার রাখবো। এটা দিলাম রেজিস্ট্রেশন নাম্বার, এটা দিলাম রেজিস্ট্রেশন নাম্বার, এটা দিলাম রেজিস্ট্রেশন নাম্বার।
যেহেতু আমি নিচে আর কোনো অ্যারে বানাবো না, তাহলে আমার লাস্ট লাইনে তো আর কমা দরকার নাই। এখানে দেখেন যে এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আমার মেন অ্যারে কোনটা? এখানে যেটা লিখছি মাল্টি, এটা হচ্ছে আমার মেন অ্যারে। এর মধ্যে আমার আর একটা অ্যারে আছে নেম। আবার দেখেন মাল্টির মধ্যে আমার আর একটা অ্যারে আছে রোল রেজিস্ট্রেশন। আমার একটা অ্যারের মধ্যে আমি একাধিক অ্যারে বানাইছি। এখন যদি মনে করতাম আমার এখানে হাসান নামে একটা টেক্সট আছে না বা ইন্ডেক্সিং আছে, এটার আন্ডারে যদি আমি আর একটা অ্যারে বানাইতে চাইতাম, তাহলে এখানে এইভাবে দিয়ে আমি কিন্তু অ্যারে বানাইতে পারতাম। এগুলো প্রিন্ট করতে অনেক ঝামেলা, মেবি আমাদের এগুলো কোনো কাজেই লাগে না। আমাদের এতটুকু জানা দরকার যে ভবিষ্যতে যদি কোনোদিন দরকার হয়, কেউ যদি জিজ্ঞাসাও করে যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে দেখতে কেমন, আমরা তো এটা বলতে পারি এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। কিন্তু আমরা বাস্তবে যদি কাজ করতে চাই, আমাদের এটা কোনো কাজেই লাগবে না। আর আমি এগুলো যেগুলো আপনাদের লাগবে না, এগুলো দেখাতে গেলে পরে দেখা যাচ্ছে যে আমার আরো কিছু কাজ বাকি থেকে যাবে, আপনারা অনেক কিছু মিস করবেন। তাহলে স্ট্রাকচার গুলো তো দেখতে পারলাম, এটা নিয়ে তো সমস্যা নাই। যদি প্রিন্ট করতে চান নর্মালি আমরা এটাকে প্রিন্টও করতে পারবো, সমস্যা নাই। এখানে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা লিখবো প্রিন্ট $সাইন কোনটা মাল্টি। তো এখানে দেখেন মাল্টি লিখলাম। এখন এর মধ্যে দেখেন তো আমার একটা অ্যারে আছে না, যে নেম নামক অ্যারে আছে, এর মধ্যে হাসান নামে যে টেক্সট আছে এটাকে আমি প্রিন্ট করব। তাহলে এখানে ইন্ডেক্সিং হিসাবে কোনটা দেবো? নেম। তো আমি এখানে ইন্ডেক্সিং হিসাবে দিতে পারি নেম। এখন এরপরে দেখেন যে নেমও তো একটা অ্যারে, এটার আন্ডারে আবার 0 1 ইন্ডেক্সিং আছে না, কারণ এখানে দেখেন যে আমার নেম যদি এটা অ্যারে হয়, এখানে আমি দুটো ডাটা দিছি, ইন্ডেক্সিং তো দেই নাই। যদি ইন্ডেক্সিং না দিই তাহলে কি এটা নিউমেরিক অ্যারে। আমার মাল্টি যেটা আছে এটা কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর নেম নামক যে অ্যারে আছে এটা কিন্তু আবার নিউমেরিক অ্যারে, কারণ এখানে দেখেন আমি শুধু ডাটা দিছি, ইন্ডেক্সিং কিন্তু দেইনি। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, আমি এই হাসান টেক্সটটাকে দেখতে চাই, তো সেই ক্ষেত্রে আমি এখানে আবার দিতে পারি ইন্ডেক্সিং কত, এখানে দেখেন তো 0 1, তাহলে আমি এখানে দিতে পারি 0। ঠিক আছে, এটাকে সেভ দিই। হাসান দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখেন যেটা কাজে লাগে না, এটা নিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। তারপর তো দেখাই দিলাম কিভাবে ডাটা ইনসার্ট করবেন, কিভাবে প্রিন্ট করবেন। এখন যদি বলতে চান ভাইয়া আমার এখানে যে নেম আছে, এই নেমের আন্ডারে যতগুলো ডাটা আছে, এখানে তো দুইটা আছে না, যদি আমার এখানে আরো কিছু ডাটা থাকতো, এরকম আমার 100টা ডাটা আছে ধরেন, আমার একটা অ্যারে আছে মাল্টি নামক অ্যারে আছে, এর মধ্যে আমার আরেকটা অ্যারে আছে সেটার নেম হচ্ছে নেম, এর মধ্যে আমার অনেকগুলো নেম আছে, আমার সবগুলো নেম একসাথে প্রিন্ট করার দরকার, তাহলে কি আমরা ফর লুপ ইউজ করতে পারি না? এখানে দেখেন যদি আমরা এইভাবে প্রিন্ট করতে চাই তাহলে আমি ফর লুপ ইউজ করব, আই নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেই ভেরিয়েবল আমি শুরু করব কোথা থেকে? 0 থেকে। এখানে কয়টা ডাটা আছে? 4টা, তার মানে 0 থেকে 3 পর্যন্ত আসবে। তাহলে এখানে আমি সরাসরি লুপটা চালানোর পরে এখানে দিয়ে দেব $সাইন আই। আর আমার এটা তো ফিক্সডই থাকবে, কারণ আমার নেম নামক যে অ্যারে আছে এর মধ্যে থেকে ডাটাগুলোই আমি প্রিন্ট করতে যাচ্ছি। এগুলো জাস্ট একটু চিন্তা করতে হবে, এটা কিছু না। তো দেখ, এটা দেখে মাথা ভার করার কোনোই দরকার নাই। তাহলে আমরা অ্যারেগুলো নিয়ে তো মোটামুটি কাজ করতে পারবো, সমস্যা তো নাই। অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে তো সমস্যা নাই, নিউমেরিক অ্যারে যতটা লাগবে তার থেকে বেশি লাগবে অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা ইউজ করবো এবার ফাংশন। আমরা এতদিন এই যে ফাংশনগুলো ইউজ করছি, কাউন্ট, তারপরে ফার্স্টের দিকে ইউজ করছিলাম স্ট্রালেন, যে সাইজটা জানার জন্য, মনে আছে? ওই ফাংশনগুলোকে আমরা বানাইছি, অর্থ জাস্ট ডিফল্ট ফাংশনগুলো ছিল যে পিএইচপিতে যে ফাংশনগুলো আছে আমরা শুধু সেগুলো ইউজ করছি। এখন যদি আমরা নিজেরা ফাংশন বানাইতে চাই তাহলে কি করতে পারি? ফাংশন, এখন ফাংশন নিয়ে যদি কাজ করি, ফাংশনকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা আছে ইউজার টাইপ বা ইউজার ডিফাইন্ড ফাংশন, আর একটা আছে ডিফল্ট ফাংশন বা লাইব্রেরি ফাংশন। তো আমরা এতদিন যে ফাংশনগুলো ইউজ করছি, স্ট্রালেন, তারপরে ডেট, এরপর আজকে একটা ইউজ করলাম কাউন্ট, এই ফাংশনগুলোকে আমরা বানাইছি, এগুলো তো আমরা ইউজ করছি। তো সেই ক্ষেত্রে বলতে পারি যে এগুলো হচ্ছে ডিফল্ট ফাংশন অথবা লাইব্রেরি ফাংশন।
আর আমরা যে ফাংশনগুলো বানাবো এগুলো আছে ইউজার ডিফাইন ফাংশন, যে ফাংশনগুলো ইউজার বানাবে সেগুলোকেই বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। এখন মেন কথা হচ্ছে যে আমরা ফাংশন বানাবো কেন বানাবো, ফাংশন বানানোর সুবিধাটা কি, ফাংশন ইউজ করে আমরা কোন ধরনের কাজ করতে পারি। নর্মাল একটা জিনিস চিন্তা করেন যে আমি যখন ডাটা ইনসার্টের ব্যাপারটা যদি আসি, আমাদের যদি এরকম একটা ফর্ম থাকে, মার্কার কি করলাম, মার্কার দিয়ে কি করবো, কালি তো নেই উপরে, আচ্ছা আমি যাচ্ছি সমস্যা নেই, আচ্ছা তাহলে একটু দাম কষ্ট করে। এখানে দেখেন আমার যদি একটা ফর্ম থাকে যে এখানে আমি একটা নেম লিখবো আর নিচে একটা সাবমিট বাটন লিখবো। এখন একটু ভালো করে চিন্তা করেন, যদিও দেখা যাচ্ছে না আপাতত ধরে নেন যে এখানে একটা বক্স আছে আর নিচে একটা বাটন আছে। এখন ডাটাটা আপনি কখন সেভ করবেন, এখানে যদি কোনো ডাটা লিখেন, লেখার পরে সাবমিট বাটনে ক্লিক করলে তারপরে তো সেভ করবেন। এখন আমরা যদি এরকম করি যে আমার এই ডাটা সেভ করার জন্য তো অবশ্যই একটা পিএসপি কোড থাকবে, তো আমি পেজে পিএসপি কোডটা লিখে রাখছি, এর মানে কি আমি যখন এই পেজটাকে রান করবো তখন আমার কোডগুলো রান হবে না। কিন্তু আমরা কি সবসময় যে পেজটাকে রান করলে কি আমি ডাটা সেভ করবো, আমি ডাটা সেভ করবো তখন যে আপনি ডাটা লিখছেন এবং সাবমিট বাটনে ক্লিক করছেন। তো সেই ক্ষেত্রে দেখেন আমি যদি সরাসরি কোডটা লিখে রাখি তাহলে আমি এটাকে সাবমিট বাটনে ক্লিক করার আগে আমার কোডটা রান হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি ডাটা না দিয়ে কোড রান করে দিচ্ছি, আমার ইরো দেখাবে। আবার যদি এরকম হয় যে আমি কোড আগে থেকে লিখিনি, যে আমার কোড ওভাবেই আছে, আমি কোনো কিছু লিখিনি, এরপরে যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি আমার ডাটাটা কি সেভ হবে, কারণ কোডটা আমি লিখি নাই। একটা জিনিস দেখেন যে আমার যে ফর্ম আছে এখানে আমার একটা বাটন আছে সাবমিট, আমি এখানে কিছু একটা নেম লিখে যখন সাবমিট বাটনে ক্লিক করব তখনই তো আমার ডাটাটা সেভ করতে হবে। আমি যখনই ডাটা সেভ করব আমার অবশ্যই সেভ করার জন্য একটা কমান্ড লাগবে না, সেভ করার জন্য আমার অবশ্যই একটা কমান্ড লাগবে। তো ডাটা সেভ করার জন্য আমি যদি পিএসপি কোড একটা পেজে এইভাবে লিখে রাখি, ধরবেন থেকে আপাতত ধরেন তো এটা একটা পেজ, এখানে আমি পিএসপির কিছু কোড লিখে রাখছি যে ডাটা সেভ করার জন্য। এখন দেখেন যে আমি যখন এই পেজটাকে রান করব তখন কি এই কোডগুলো রান হবে না, রান তো হবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমার এরকম একটা ফর্ম আছে, এই ফর্মের উপরে আমার পিএসপি কোড আমি লিখে রাখছি। এই পিএসপি কোডের মাধ্যমে আমি কি করব, কেউ যদি এখানে সাবমিট বাটন ক্লিক করে তাহলে এই কোডের মাধ্যমে আমি ডাটাটা সেভ করব। এখন আমি যদি সরাসরি এই পেজে পিএসপির কোডগুলো লিখে রাখি মানে সেভের কমান্ডগুলো, তো আমি যখন এই পেজটাকে রান করব তখন এই কোডগুলো আমার কাজ করবে না। যদি এই কোডগুলো আগে থেকেই কাজ করে তাহলে দেখেন যে আপনার এক্সিকিউট করবে কি টপ থেকে এক্সিকিউট হয়ে এখানে আসবে যে ফার্স্টে দেখবে আপনার সেভ করা কোড, ও ডাটা সেভ করতে গিয়ে দেখবে যে আপনার কোনো ডাটা নাই, তো সেই ক্ষেত্রে ক্যাপটা ইউজ দিবে। এখন দেখেন যে আমরা যদি মনে করি যে এটা আমরা লিখলাম না, যেহেতু ইউজ দিয়েছে এটা আমরা লিখলাম না, তো সেই ক্ষেত্রে দেখেন যে আপনি যদি এখানে কিছু একটা নেম লিখছেন, লিখে যখন সাবমিট বাটনে ক্লিক করছেন তখন সেভ করার জন্য আমার কোডটা দরকার না। এখন আপনি যদি মনে করেন যে যেহেতু উপর থেকে চেক হইতে হইতে আসতেছে, তো আমার আগে ফর্ম থাকলো আমি নিচে পিএসপির কোডগুলো লিখে রাখলাম, লাভ আছে যে আমি যখন পেজটাকে রান করব আমার ডাটা ইনপুট করার আগে তো আমার পুরো পেজটা রান হবে না। তো পুরো পেজটা যখন রান হবে এখানে ফর্ম আছে কোনো ব্যাপার না, ডাটা সেন্ড করে নাই হবে না। এখন এই নিচে এসে দেখবে যে এসকিউএল কমান্ড বা আমার পিএসপির কমান্ড আছে ডাটা সেভ করার জন্য। এখন এখানে তো আমি কোনো ডাটা লিখি নাই, যখন আমি পেজটাকে রান করবো তখন তো ডাটা থাকবে না, আমার ডাটা তো লিখতে হবে। তো যখনই আমি ডাটা লিখিনি তখনই আমার এই কোডটা তো রান হবে ঠিকই। এখন কোড রান হলে তো আমার সমস্যা না, এরও দেখাবে যে আমি কোনো ডাটা দিই নাই অথচ ডাটা সেভ করতেছি। তো আমাদের এমন কিছু করতে হবে যে আমি যতক্ষণ না সাবমিট বাটনে ক্লিক করতেছি আমার ওই কোডগুলো পেজেই থাকবে কিন্তু ডিজেবল মোডে থাকবে, যে ওই কোডটা কোনো কাজ করবে না। যখন আমি এখানে কিছু একটা লিখে সাবমিট বাটনে ক্লিক করব তখন ওই কোডটা আমার কাজ করবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা একটা ফাংশন ইউজ করতে পারি, যে আমরা যদি একটা ফাংশন বানাই যে ইনসার্ট নামে যদি একটা ফাংশন ডিক্লেয়ার করি, তাহলে এই ফাংশনের মধ্যে আমি যে কোডগুলোই লিখি না কেন এই কোডগুলো কিন্তু আমার লাল হবে না, এগুলো আমার ডিসেবল মোডে থাকবে। এই ফাংশনটাকে আমি যখন কল করব তখনই আমার ওই কোডগুলো কাজ করবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের যদি একই কাজ একাধিকবার করার দরকার হয়, যে আমরা ডাটা সেভই করবো শুধু, অথবা ডাটা এডিট ডিলিটও করতে পারি,
যে আমাদের একাধিক কাজ। এখন দেখেন তো আমি যদি একটা ডাটা ইনসার্ট করি তাহলে একটা ডাটার জন্য তো আমার এই ফাংশনই থাকবে। যদি আমি পরে আবার ক্লিক করি তার মানে কি আমার ওই এই ফাংশনটা তো লাগবে, কারণ সেভ করার জন্য আমি একটা ফাংশনে বাড়াবো, একাধিক ফাংশন তার বাড়াবো না। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা এই ফাংশনটা ইউজ করব কতবার, আনলিমিটেড। আমরা যতগুলো ডাটা ইনসার্ট করার দরকার আমি ততবার ফাংশনটাকে ইউজ করব। তো একই ধরনের কাজ আমরা একাধিকবার করতেছি না, যে ফাংশনের মাধ্যমে তো আমরা ডাটাগুলো ইনসার্টই করব। তো ফাংশনগুলো আসলে আমরা এই জন্যই ইউজ করি যে আমার একই কাজ একাধিকবার যদি করার দরকার হয়, একই টাইপের কাজ, আমি সবসময় ডাটা ইনসার্ট করে শুধু ইনসার্টই করব। যদি ডিলিট করতে চাই তাহলে সেই ফাংশন দিয়ে শুধু ডিলিটই করব। যে আমাদের এই একই টাইপের কাজ যদি একাধিকবার করার দরকার হয় এবং যদি এরকম প্রয়োজন পড়ে যে আমার যখন দরকার আমি শুধু কল করে ওই কোডগুলোকে দিয়ে কাজ করাবো, তাহলে আমরা ইউজ করতে পারি ফাংশন। তাহলে বুঝতে পারলাম ফাংশনটা আমরা কেন ইউজ করবো বা ফাংশন আমাদের কি দরকার। এখন এই ফাংশন দিয়ে আপনি কি কাজ করাবেন, অ্যানিমেশন বানাবেন, ডাটা সেভ করবেন না এডিট করবেন, সেটা তো আপনার ব্যাপার। ফাংশনটা আমরা কেন ইউজ করবো, ফাংশন ইউজ করার সুবিধা কি, আমি জাস্ট এটাই বললাম। আর ফাংশন ইউজ না করার অসুবিধাটা কি সেটাও কিন্তু আমি বলছি। তো সেই ক্ষেত্রে দেখেন যে এটা যদি একটা ফাংশন, যে ফাংশন গুলো দেখতে সবসময় এরকম হয় না যে ফাংশনের একটা নেম থাকবে এরপর ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এটা দেখেই তো আমরা বুঝতে পারি যে এটা একটা ফাংশন। কারণ আমরা ডেট টাইমে একটা ফাংশন দেখছিলাম, এরকম কিছু একটা ছিল তো। তারপরে স্টারলেন এরকম কিছু একটা দেখছিলাম তো। একটু আগে একটা ফাংশন লিখছিলাম কাউন্ট। তো ফাংশন গুলো দেখতে এরকমই হয় যে ফাংশনের একটা নেম থাকবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ থাকবে, এরকম যদি কিছু আমরা দেখি তাহলে বলবো যে এটা একটা ফাংশন। দেখেন ফাংশনের সমস্যা আছে। আমরা যদি একটা ওয়েবসাইট করতে চাই সেটা যদি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে হয়, ছোটখাটো একটা ওয়েবসাইট করলেও কমপক্ষে আপনার 150 থেকে 200 ফাংশন বানানো লাগবে। আমরা যে কাজগুলো করি সব কাজগুলো কিন্তু ফাংশন দিয়েই করি। ডাটা ইনসার্টের ক্ষেত্রে আমি যদি ডাটা ডিলিট করতে চাই, যে আপনি পেজটা রান করতে করতে কি আমি সব ডিলিট করে দিব, না আপনি বলবেন যে আমি এই ডাটা ডিলিট করব, আপনার ডিলিট বাটনে ক্লিক করার পরেই তো আমি ডাটাগুলো ডিলিট করব। তো সেই ক্ষেত্রে কি আমার ফাংশন দরকার আছে না, দরকার আছে তো। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যদি টেবিল নিয়ে কাজ করি, যেহেতু ডাটাবেস নিয়ে এখনো কাজ করি নাই, একটা ওয়েবসাইট বানাতে গেলে আপনার সর্বনিম্ন যত ছোট ওয়েবসাইটে আমরা বানাই না কেন কমপক্ষে 10টা টেবিল লাগবে। এই 10টা টেবিলের জন্য যদি আপনার কমপক্ষে ধরেন যে একটা টেবিলের জন্য যদি 10টা করে ফাংশন বানানো লাগে, তাহলে 10টা টেবিল না হলেও তো 100টা আসবে। এরপরে আমার ইউজার নেম মানে রেজিস্ট্রেশনের জন্য কিছু আছে, তারপরে লগইন এর জন্য কিছু থাকবে, আমার সিকিউরিটির জন্য কিছু থাকবে। এরপরে তো আমার যেহেতু আমরা একটা ই কমার্স সাইট বানাবো, এখানে অ্যাড টু চার্ট আমার কতগুলো ইউজার সিলেক্ট করছে বা কতগুলো ইউজার আছে, কত টাকা আমি আজকে সারাদিনে সেল করলাম, আমার কত টাকা লাভ হয়েছে, কত টাকা লস হয়েছে, আমার টোটাল কস্ট কত, এগুলো তো আমাদের লাগবে। তো সেক্ষেত্রে আপনার ফাংশনগুলো কতগুলো আসতে পারে, কমপক্ষে 200। আমরা তো অত ওয়েবসাইটে করি না কেন কমপক্ষে 200 ফাংশন আসবে। তো ফাংশনটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে যে ফাংশনটা আমরা কিভাবে বানাইতে পারি। নিজে টাস্ক দিয়ে পাওয়া যায় না ফাংশন। ওই ফাংশনগুলো থাকবে তাদের মতো, কিন্তু আপনি কি তাদের মধ্যে কাজ করবেন? তাতে ডাটাবেসের নেম আছে একরকম, আপনার ডাটাবেসের নেম আরেক রকম। তো সেই ক্ষেত্রে তো তাদের কাজ করবেন। এই ফাংশনগুলা নিয়ে কাজ করার একটা মজা আছে যে আপনি যদি কষ্ট করে একটা টেবিলের জন্য 10টা ফাংশন বানাইতে পারেন, বাকিগুলো কপি পেস্ট, পরেরগুলো শুধু টেবিলের নেম চেঞ্জ, আর তো কিছু না, সবগুলো সেম। কপি পেস্ট আগে না শেখাই, কষ্ট করে একটু কাজ করেন তারপর কপি পেস্ট, যে শর্টকাট আপনি যে কোডগুলো শিখছেন এই কোডগুলো দিয়ে আপনি শর্টকাট কিভাবে ওয়েবসাইট বানাইতে পারবেন সেটা পরের ব্যাপার, কিন্তু আগে কষ্ট করে আমরা লিখি। তো দেখেন আমরা যদি একটা ফাংশন ডিক্লেয়ার করতে চাই বা ফাংশন বানাইতে চাই, তাহলে আমাদের একটা কিওয়ার্ড লিখতে হয়, সেটা হচ্ছে ফাংশন। এরপর আমরা ফাংশনের একটা নেম দিতে পারি। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা একটা কাজ করতে পারি যে আমরা যদি একটা নেম দিতে চাই, যে ফাংশনে আমি একটা নেম দিলাম অ্যাড, যেহেতু ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ থাকবে। এখন আমি একটা ফাংশন বানাইছি, এই ফাংশন দিয়ে কোনো একটা কাজ করার জন্যই তো বানাইছি, না এমনি বানাইছি। অবশ্যই এই ফাংশনটা যদি আমি কোনো একটা কাজ করব, এখন কোন ধরনের কাজ করব সেটা আপনার এই যে ব্লকের মধ্যে লিখে দিতে হবে। আর আপনি যদি মনে করেন যে এই ফাংশনটা কেউ যদি কল করে, তাহলে আমি শুধু প্রিন্ট করব যে দিস ইজ ফার্স্ট ফাংশন। আপনি যখন অ্যাড নামক এই
ফাংশনটাকে কল করবেন তখন কাজ হিসেবে আপনি আউটপুটে এই টেক্সটটাকে দেখতে পারবেন। তো সেক্ষেত্রে দেখেন আমাদের এতটুকু জানতে হবে, যদি আমরা ফাংশন ডিক্লেয়ার করতে চাই এই ফাংশন কিওয়ার্ডটা মাস্ট বি লিখতেই হবে, এটা না লিখলে ফাংশন হবে না। এরপরে দেখেন ফাংশনের অবশ্যই একটা নেম থাকবে, নেমগুলো আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো এরপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এটা বাধ্যতামূলক দিতেই হবে। যদি মনে করেন যে আমি এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিব, ইচ্ছা থাকলে উপায় নাই, ফার্স্ট ব্র্যাকেটটাই আপনাদের দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট, এরপর আমার সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, ঠিক আছে। এখানে দেখেন যে ফাংশনটা আছে, আমরা যদি এটাই বানাইতে চাই প্র্যাকটিক্যালে, আমরা এরকম একটা ফাংশনই বানাবো, তাহলে আমরা একটা নতুন পেজ নেই, যেহেতু অ্যারের যেটা আছে এটা থাক, আমি কাটলাম না। ফাংশন ডট পিএসপি, এখানে দেখেন যে আমি যদি ফাংশন বানাইতে চাই তাহলে আমার একটা কমান্ড লিখতে হবে ফাংশনের নেম আমি অ্যাড দিলাম, যেহেতু ফাংশন ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে এটা, আমি যদি একটা ফাংশন বানাইতে চাই তাহলে আমাকে এভাবে ফাংশন বানাইতে হবে। এখন ফাংশনটা আমি কোন ধরনের কাজ করব সেটা যদি আমি এখানে দেখাইতে চাই যে দিস ইজ ফার্স্ট ফাংশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে কাজ করার জন্য ফাংশনটা আপনার খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন যে আমি নর্মাল একটা ফাংশন বানাইছি, ফাংশনের নেম দিছি অ্যাড, আর এই ফাংশনটা আমি কোন ধরনের কাজ করাবো, যেহেতু আমরা ডাটাবেজের এখনো কোনো কোড শিখি নাই, তো সেই ক্ষেত্রে তো আর আমরা ডাটা ইনসার্ট করাতে পারবো না ফাংশনটাকে দিয়ে। তো আমরা আপাতত একটা কাজ করে রাখি, যে কেউ যদি এই অ্যাড নামক ফাংশনটাকে কল করে তাহলে আমরা আউটপুটে শুধু এটাকে এই টেক্সটটাকেই দেখতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি যদি এটাকে সেভ দিই, দেওয়ার পরে এবার আমরা এখানে যাই, একটা এন্টার দিই। তো এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি, যে আমাদের আগে যে পেজ ছিল পেজের নেম দেওয়া আছে ইন্ডেক্স, তো সবসময় কি ইন্ডেক্স পেজটা রান হয় না, তো আমি এখানে আপাতত দিয়ে দিই আরে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমার এখানে যে পেজ আছে, এবার পেজটাকে আমি রান করতে পারবো, এন্টার দিই। আমার এখানে পেজ দেখাচ্ছে না ফাংশন, আমার এই পেজটাকে রান করাতে হবে। এখন দেখেন আউটপুটে আমরা কোনো কিছুই দেখতে পারতেছি না, কেন দেখতে পারতেছি না, যে আমরা যে ফাংশনটাকে বানাইছি শুধু ফাংশনটা আমরা ডিক্লেয়ার করছি, আর ফাংশন দিয়ে কি কাজ করব সেটা আমরা লিখে রাখছি। তো এই ফাংশনটা কখন কাজ করবে, যখন আমি এই ফাংশনটাকে কল করব, কল না করা পর্যন্ত তো কোনো ফাংশন কাজ করবে না। তো সেই ক্ষেত্রে দেখেন তো আমি এখানে একটা কাজ করতে পারি, ফাংশনটাকে কিভাবে কল করব, এই ফাংশন তো অবশ্যই একটা নেম আছে না, ফাংশনটা কল করা খুব ইজি ব্যাপার। আমার ফাংশনের যে নেম আছে নেমটাকে দিব, দেওয়ার পরে আমি জাস্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দিয়ে সেমিকোলন দিতে পারি, এটাই হচ্ছে ফাংশন কল করা। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা আউটপুটে কত দেখতে পারবো, আমাদের ফাংশনের মধ্যে আমরা যে টেক্সটটা লিখে রাখছি সেই টেক্সটটা তো দেখতে পারতেছি। তো দেখেন এতটুকু পারবো তো, যে ফাংশনটা কিভাবে ডিক্লেয়ার করব আর ফাংশনটা কিভাবে কল করব, ডিক্লেয়ার করা আর কল করা এই জিনিসটা ক্লিয়ার কিনা, যে কিভাবে আমরা ফাংশন ডিক্লেয়ার করব। ফাংশন আমরা যাই করি না কেন আমাদের ফাংশন কিওয়ার্ডটা থাকতে হবে, তবে এফটা আবার ক্যাপিটাল লেটার দেন না, যাই হোক স্মল লেটার। এরপর আমার এখানে যেটা আমি ক্যাপিটাল লেটার স্মল লেটার যাই দিই না কেন কোনো সমস্যা নাই, তো এখানে আমি যাই দেবো সেটা দিয়েই আমাকে কিন্তু কল করতে হবে। তো যদি এতটুকু পারি তাহলে দেখেন আমাদের যদি এরকম দরকার হয়, যেহেতু ফাংশনের নেম কি দিছে অ্যাড, তো আমরা এখানে যদি কিছু একটা করতে চাই যে এরকম প্রিন্ট না করে আমরা দুটা সংখ্যার যোগ করে যদি আউটপুটটা দেখাতে চাই, পারবো না। এখানে দেখেন তো আমি একটা ভেরিয়েবল নিলাম এ, এর মধ্যে আমি একটা ভ্যালু দিলাম 10, আমি আর একটা ভেরিয়েবল নিলাম বি, এর মধ্যে আমি ভ্যালু হিসাবে দিলাম, ঠিক আছে। আমি এখানে আর একটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট, এর মধ্যে কি করব যে এ আর বি যোগ করে যে আউটপুট হবে সেই আউটপুটটা আমি রেজাল্ট নামক ভেরিয়েবলে রেখে দিলাম। এরপরে প্রিন্ট করব, যদি আমি আউটপুটে দেখাতে চাই কি দেখাবো, রেজাল্টটা দেখাবো না, তো রেজাল্টটা তো আমার এই রেজাল্ট নামক ভেরিয়েবলেই আছে,
এর মধ্যে আছে তো। তো সেই ক্ষেত্রে আমি রেজাল্টটাই দেখাইতে পারি। তো সেক্ষেত্রে দেখেন যে এবার যদি আমার অ্যাড নামক যে ফাংশনটা আছে, আমি যদি এই ফাংশনটাকে কল করি তাহলে কি আমি দুটো যোগফল দেখতে পারবো না? 30 দেখতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি এটাকে সেভ দিই, দেওয়ার পরে এখানে একটু রিলোড দেই, তাহলে কত 30 দেখতে পাচ্ছি না? এখন যদি দেখেন যে এই ফাংশনটা আমি যেখানেই কল করি আমার কিন্তু ওই দিন 30ই দেখাবে, কারণ এই ফাংশন ইউজ করে আমি এখানে আমি একটা বিআর দিই, কারণ আমার আউটপুটগুলো নিচে যেন আসে। এখানে দেখেন যে আমার এখানে অ্যাড নামক একটা ফাংশন আমি কল করছি। তো ফাংশনের মধ্যে আমার কি হয়েছে যে দুইটা সংখ্যা দিয়েছে, দুইটা সংখ্যা যোগ করে সে আউটপুটটা দেখাচ্ছে, তাই না? এটা নিয়ে কি খুব বেশি ঝামেলা মনে হয়? না। যতটুকু করছে একদম বেসিকে আছে, কিন্তু অ্যাডভান্স কোনো কিছু করিনি। তো এখানে যে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা আমরা এরকম কল করলাম। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি 3 বা 30 দেখতেছি। এখন আপনি কি বলবেন যে আমি সারা জীবন 10 আর 20 যোগ করবো? এখন আমার ওয়েবসাইটে এরকম দরকার হয় যে ফাংশনটা আমি বানাবো কেন, যে আমি ফাংশনের মধ্যে দুইটা সংখ্যা দিব, সেই দুইটা সংখ্যা যোগ করে আউটপুট দেখাবে। এখন আমরা যে ফাংশনটা বানাইছি এখানে কিন্তু এ এর ভ্যালু আমরা কত দিচ্ছি 10, আর বি এর ভ্যালু কত দিচ্ছি 20। তো সেই ক্ষেত্রে আমার আউটপুট দেখাচ্ছে কত 30। এখন যদি এরকম হয় যে আমি এখানে যোগ করবো 100 আর নিচে দেবো 200, সেক্ষেত্রে আমার 300 হবে। কিন্তু প্রবলেমটা দেখেন তো এখানে আবার সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে না? আবার সব জায়গায় কিন্তু 300 হবে, কিন্তু আমি কি তো সব জায়গায় 300 দেখাবো না, কারণ আমি ফাংশনটা বানাইছি এই জন্যই যে আমার অ্যাড নামে একটা ফাংশন থাকবে, এই ফাংশনের মধ্যে আমি দুটা ভ্যালু দিব, দেওয়ার পরে আমার আউটপুট দেখাবে। যদি আমি 100 আর 200 দিই তাহলে আউটপুট হিসাবে দেখাবে 300, যদি আমি 200 আর 100 500 দিই তাহলে আউটপুট হিসাবে দেখাবে কত 700। এখন আমরা যেরকম ফাংশন বানাইছি এইরকম যদি ফাংশন বানাই বা এটাকে যদি ইউজ করি তাহলে দেখেন যে আমি যদি এখানে 100 দিই তাহলে আমার এই ফাংশনটা আমি যেখানেই কল করবো সব জায়গায় একই আউটপুট দেখাবে না? তো আমরা তো সবসময় এই 10 আর 20 যোগ করবো না। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ফাংশনের বাইরে দিই, কারণ কি যে এই 10 20 যদি আমরা ফাংশনের মধ্যেই দিয়ে রাখি তাহলে দেখেন যে আমার যখন এই ফাংশনটাকে এডিট করতেছি তখন সব জায়গায় আমার আউটপুট চেঞ্জ হবে। আর আমি যদি এরকম করি যে এই ফাংশনের মধ্যে আমার এ আর বি নামে কোনো কিছু থাকবে না, এখানে শুধু থাকবে যে আমরা দুইটা ভ্যালু যা দেবো যোগ করে রেজাল্টে রাখবে, সেই রেজাল্টটাকে প্রিন্ট হিসাবে দেখাবে। আর আমরা যখন ফাংশনটাকে কল করবো তখন আমি ভ্যালুগুলো দিয়ে দিব, যেমন 10 আর 12 একবার যোগ করে দেখাবে। আমার যদি দরকার হয় যে আমি 200 আর 400 একবার যোগ করতে পারি। এই একই ফাংশন ইউজ করে যদি মনে করি যে আমি অন্য কোনো সংখ্যা যোগ করব, এরকম অনেক বড় বড় সংখ্যা যোগ করতে পারি। ফাংশনটা দেখেন আমরা এই জন্যই তো ইউজ করতেছি যে আমি অ্যাড নামক একটা ফাংশন বানাবো, এই ফাংশনের মধ্যে আমি যে ভ্যালু দেবো সে যোগ করে দেখাবে। এখন আমরা তো এরকম ফিক্স কোনো ফাংশন বানাবো না। তো আমরা যদি ফিক্স ফাংশন বানাই তাহলে দেখেন আমি কিন্তু সারা জীবন 10 আর 20 যোগ করতে পারবো, এই দুটো সংখ্যার মধ্যে অন্য কোনো সংখ্যা কিন্তু আমি যোগ করতে পারবো না। তো আমাদের যদি এরকম একই ফাংশন দিয়ে যদি আমরা একাধিক সংখ্যা যোগ করতে চাই তাহলে আমাদের এই ফাংশনের সাথে কিছু যোগ করতে হবে, সেটা হচ্ছে প্যারামিটার। আমাদের এই ফাংশনের সাথে প্যারামিটার যোগ করতে হবে, তাহলে আমরা একাধিক ভ্যালুগুলো নিয়ে কাজ করতে পারবো, তো একাধিক যোগ বিয়োগ করতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখেন তো আমার প্যারামিটার বলতে কি বুঝি বা প্যারামিটার দেখতে কেমন? আমাদের এখানে ফাংশন আছে না, অ্যাড নামক একটা ফাংশন আছে। তো এখানে দেখেন যে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করছি না, এর মধ্যেই যদি আমরা কিছু একটা লিখি সেটাই হবে প্যারামিটার। এখানে যদি আমরা লিখি $সাইন এ আর এখানে যদি লিখি $সাইন বি, তাহলে এই এ হচ্ছে একটা প্যারামিটার আর এটা হচ্ছে আর একটা প্যারামিটার। দেখেন এটা নিয়ে সমস্যা আছে কিনা? আমরা যদি একাধিক কাজ করতে চাই তাহলে আমাদের প্যারামিটার দরকার আছে। তো প্যারামিটার নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এখানে দেখেন যে প্যারামিটার হিসেবে আমরা দিলাম $সাইন এ
আর $বি। এখন প্যারামিটার কিভাবে চিনবো, যে আমাদের ফাংশনের পরে যে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ থাকবে এর মধ্যেই আমরা যা লিখবো ওইটাই হবে এই ফাংশনের প্যারামিটার। এখন নিচে যদি আবার আর একটা ফাংশন ডিক্লেয়ার করতাম যে ফাংশন এখানে দিলাম সাম নামে আমি একটা ফাংশন বানাইছি। এখন আমি এখানে এ আর বি লিখছি তাই বলে এটা চিন্তা করেন না যে এটা এই ফাংশনের প্যারামিটার। আমরা যে ফাংশনের মধ্যে কিছু একটা লিখবো এটাই হবে আমার এই ফাংশনের প্যারামিটার। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি যদি এখানেও $এ লিখি এটা কিন্তু সমস্যা না, কারণ $এ ছিল আমার এই ফাংশনের প্যারামিটার। আবার আমি যদি এখানেও $এ লিখি তাহলে সমস্যা নাই, কারণ এটা এই ফাংশনের প্যারামিটার, এটা এই ফাংশনের প্যারামিটার। তো আমরা আগেই 2-3টা নিয়ে চিন্তা করে মাথা নষ্ট না করি, একটা নিয়ে কাজ করি। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে যে $বি আমরা দিলাম এর ভ্যালুগুলো আমি তখন দিব যে যখন আমি ফাংশনগুলো কল করব তখন। তাহলে এখানে তো আমার এই দুইটা লাইন দরকার নাই, দরকার আছে, তাহলে এই দুইটা লাইন আমি বাদ দিতে পারি। এই দুটা লাইন বাদ দিয়ে দেখেন যে আমি যদি এবার এখানে সেভ দিই, আমি কোনো ভ্যালু ইনসার্ট করি নাই, তো সেই ক্ষেত্রে আপনার একটা ওয়ার্নিং দিচ্ছে যে মিসিং আর্গুমেন্ট 1। ঠিক আছে, কত নাম্বার লাইন, 13 নাম্বার লাইন। তো সেই ক্ষেত্রে দেখেন যে আপনার কিছু মেসেজ দিচ্ছে, এই মেসেজটা আমরা একটু পড়ি যে মিসিং আর্গুমেন্ট। এখন আর্গুমেন্ট বলতে আমরা কি বোঝাই বা আর্গুমেন্ট বলতে আমরা কি বুঝি, প্যারামিটার আমরা কোনগুলাকে বলি, যে আমরা যে ফাংশনটা বানাচ্ছি এই ফাংশনের মধ্যে আমরা যে ভেরিয়েবলগুলো লিখি বা অন্য অ্যারেও লিখতে পারি আমরা, তো এখানে যাই লিখি না কেন এটাকে আমরা বলতেছি প্যারামিটার। কিন্তু এই $সাইন এর আমি একটা ভ্যালু দিব না যে 10 আর 20 আমি যোগ করবো, এখানে ভ্যালু কি 10 আর 20 না। তো এখানে দেখেন যে এই ভ্যালুগুলো আমি কখন দিব, যখন আমি ফাংশনটাকে কল করব। তো এখানে যদি আমি ফাংশন ভ্যালুগুলা দিই এর মানে হচ্ছে যে আমি যখন ফাংশনের মধ্যে কোনো ভেরিয়েবল বা অ্যারে কিছু একটা লিখতেছি তখন আমরা এটাকে বলি কি ফাংশনের প্যারামিটার। কিন্তু আমরা যখন ভ্যালুগুলা দেই এগুলোকে কিন্তু বলি আমরা আর্গুমেন্ট, এগুলা কিন্তু আমার প্যারামিটার না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার মেসেজ দিচ্ছে এর জন্যই যে আপনি প্যারামিটার এখানে দিচ্ছেন বাট ভ্যালু হিসেবে কোনো কিছু পাস করেন নাই, যার জন্য আপনার মেসেজ দিচ্ছে যে মিসিং আর্গুমেন্ট, যে আপনার কোনো ভ্যালু আপনি দেন নাই। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যদি এখানে এটা দিলাম 10 আর 40, এখানে যদি আসি যে আমরা এখানে 100 আর 200 যোগ করে দেখাবো, নিচে যেটা আছে যদি মনে করি এখানে 5000 আর 3000 যোগ করে দেখাবো, তাহলে দেখেন যে ফাংশন তো একই তাই না, কিন্তু আমরা 3 রকমের ভ্যালু দিছি না, আর্গুমেন্ট দিছি ভ্যালু দিছি বা আর্গুমেন্ট দিছি, সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে একটা রিলোড দিই, তো আমার ফার্স্ট যে দুটা ভ্যালু দিছি যোগ করে দেখাইছে, সেকেন্ড যে দুটা ভ্যালু দিয়েছিলাম সে দুটা যোগ করে দেখাইছে, থার্ড যে দুটা ভ্যালু দিয়েছিলাম সে দুটা যোগ করে দেখাইছে। তো তাহলে আমাদের এখানে একটা ব্যাপার হচ্ছে যে একই ফাংশন দিয়ে আমরা বিভিন্ন রকমের ভ্যালুগুলোর আউটপুট তো দেখতে পারতেছি। তো আমরা যদি এরকম আউটপুট দেখতে চাই তাহলে আমরা ইউজ করতে পারি কি প্যারামিটার। এখন প্যারামিটার হিসাবে দেখেন যে এখানে আমরা যে ফার্স্টের ভ্যালুটা দিচ্ছি 10 দিচ্ছি তাই না, এই 10টা কোন ভেরিয়েবলের মান হচ্ছে $সাইন এ, আর এখানে দেখেন যে আপনি যে 40 দিচ্ছেন এটা কোনটার বি। এখন আমি যদি ফার্স্টে 40 দিতাম লাস্টে যদি 10 দিতাম এর মান 40 তাহলে এর মান হতো 40, বি এর মান হতো 10। তো এখানে আমরা কি একটা কাজ করতে পারি, নরমালি দেখেন যে এখানে যদি আমরা একটা ভ্যালু বেশি দিই, এখানে আমরা দিছি কি প্যারামিটার দিছি দুইটা, এখন ভ্যালু হিসাবে যদি 3টা দিই, তিনটা সংখ্যা যোগ করতে হবে ফার্স্ট যে ফাংশনটা আমি করছি এখানে আমি ভ্যালু দিলাম 3টা, তাহলে কি হবে 50 দেখুন এখানে আপনার ইরো দেখে না, এই জন্যই যে আপনি যে 8 দিচ্ছেন না এটা সে গার্বেজ ভ্যালু হিসেবে নিয়ে নিয়েছে, কিন্তু আপনার যোগ করে দিবে না। এটাকে আমরা যে ভ্যালুটা দিচ্ছি ইরো দিচ্ছে না এই জন্যই, আমাদের যে ভ্যালুটা আছে এটা গার্বেজ ভ্যালু হিসেবে নিয়ে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে ও তো এখানে দেখেন যে আমরা যে যোগ করছি আমাদের যোগের এখানে কি আর কোনো কিছু আছে, এখানে তো $সেট এ আর বি আছে, যে এ আর বি হিসাবে আমরা যে ভ্যালু দিব সেটাই সে যোগ করে দেখাবে। এখন আমরা এদিক যত ভ্যালু দিই না কেন সে গার্বেজ ভ্যালু হিসেবে নিয়ে নিবে, বাট আউটপুটে তো আমরা কোনো কিছু দেখতে পারবো না। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে যে প্যারামিটার গুলো আছে এগুলো যদি আমরা ভ্যালু দিই তাহলে কাজ করবে, বাট যদি ভ্যালু না দিই, এখানে দেখেন যে আমি দুইটা প্যারামিটার দিচ্ছি তাই না,
ভ্যালু হিসাবে যদি 3টা দিই তাহলে সমস্যা হচ্ছে না, কারণ সে গার্বেজ ভ্যালু হিসাবে নিয়ে নিছে, কোনো প্রবলেম করতেছে না। কিন্তু যদি আমি এখানে শুধু 10 দিই তাহলে তো প্রবলেম হবে। তাহলে এখানে দেখেন মেসেজ দেবে মিসিং আর্গুমেন্ট টু, যে আপনি একটা দিছেন আর একটা দেন দেন নাই। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি যদি এখানে কিছু একটা করতাম, যে আমি এখানে আর একটা নিছি $সি নামে একটা নিছি, এটা ইনিশিয়াল ভ্যালু আমি দিয়ে রাখলাম 0, যে আমার সি নামে যে ভেরিয়েবল আছে এটা ডিফল্ট ভ্যালু আমি দিয়ে রাখলাম 0। এখন আমি এখানেও করে রাখলাম যে $সি, ঠিক আছে। তাহলে আমি সিতে যেটা আছে এটা যোগ হবে। এবার দেখেন যে আমি যদি এখানে 2টা ভ্যালু দিই, কাজ করবে? করবে। এটা কাজ করবে। কেন করবে? যে আমার এখানে সি যেটা আছে এটা ডিফল্ট আমি 0 দিয়ে রাখছি, যে আমি যদি এখান থেকে কোনো ভ্যালু পাস না করি তাহলে সে 0 যোগ করে দিবে। যে আমার এখানে এ আর বি যোগ করবে, তার সাথে 0টাকে যোগ করে আউটপুট দেখায় দেবে। কিন্তু এখানে দেখেন যে আমি যদি দিয়ে দিই তাহলে সেটাই সে যোগ করে দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা এতটুকুতে শিখলাম যে এখানে আমরা যে কটা প্যারামিটার দিব আমাদের সেই কটা ভ্যালু দিতে হবে। যদি আমরা এক্সট্রা ভ্যালু দিয়েও থাকি তাহলে গার্বেজ ভ্যালু হিসেবে নিয়ে নেবে, আমরা কোনো প্রকার এরর দেখতে পারবো না। আর যদি আমরা কখনো একটা ভ্যালু কম দিই তাহলে অবশ্যই আমাদের মিসিং আর্গুমেন্ট বলে একটা মেসেজ দিবে। তাহলে এই মেসেজটা একটু ভালো করে দেখে রাখবেন, এই মেসেজটা ভবিষ্যতে আসতে পারে। ঠিক আছে। আর এখানে একটা বিষয় আছে যে আমরা যে ডিফল্ট ভ্যালু দিচ্ছি এইটাকেই বলা আছে ডিফল্ট প্যারামিটার। আমি একটা ডিফল্ট প্যারামিটার সেট করে রাখলাম, যদি ভ্যালু হিসাবে পাস করি তাহলে করলাম, না হলে সে 0টাকে যোগ করে আউটপুট দেখাই দেবে। হ্যাঁ, এখানে যেগুলো আছে ফাংশনটা তো আমার সবসময় ডিসেবল মোডে থাকে, আমি যখন ওইটাকে কল করি তখন সেই অ্যানাবল মোডে এটাকে কাজ করে আর কি। তো এগুলো আমার ডিসেবল অ্যানাবল নিয়ে কোনো ঝামেলা নাই। আর এটাকে আমরা ডিফল্ট প্যারামিটার বলি, যে আমি একটা প্যারামিটার দিয়ে রাখছি, যদি সে ভ্যালু দেয় তাহলে যোগ করে দেখাবে, না দিলে দেখাবে না। কিন্তু আগের যেগুলো ছিল দেখেন, আমি যদি বি এর ভ্যালুটা না দিই তাহলে কিন্তু নিবে না, আপনাকে মেসেজ দিবে যে আপনার ভ্যালু দিতেই হবে। তো সেক্ষেত্রে সমস্যা নেই, আমাদের মোটামুটি একটা আইডিয়া তো পাইছি যে কিভাবে আমরা ভ্যালু দিতে পারি, কিভাবে প্যারামিটার নিয়ে কাজ করতে পারি। এখন এখানে আর একটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে রিটার্ন। আমরা যখনই কাজ করি যে সি প্রোগ্রামে দেখবেন যে ইন্ট মেইন থাকলে নিচে রিটার্ন 0 লিখে কিছু একটা তো লিখে। এখন রিটার্ন টাইপ দিয়ে আমরা কি করি, যে আমরা এখানে একটা যাই কাজ করলাম, ছোটখাটো একটা কাজ করলে একটা ছোট প্রোগ্রাম, তো এখানে তো আমরা রিটার্ন নিয়ে কাজ করলাম না। প্রিন্ট না দিলে কি আবার রিটার্ন দেওয়া লাগতো? শিওর প্রিন্ট দিলাম না। এখন আমার যে ফাংশনটা আছে এই ফাংশনের এখানে আমি প্রিন্ট করলাম, ঠিক আছে। এই যে আমার ফাংশনে ফার্স্ট আমি প্রিন্ট কমান্ড লিখে দিলাম, এখানে তাই একটা রিলোড দেই, আসছে? আসে নাই কেন? এখানে আমি প্রিন্ট লিখছি, ঠিক আছে। এখানে প্রিন্ট লিখলে এখন এখানে তো আমার অনেক কিছু আছে, আসলে কোনটাকে প্রিন্ট করবো। তো আমার এই প্রিন্টটা কাজ করবে তখন আপনার ওই রিটার্ন টাইপ থাকলেও, মানে রিটার্ন টাইপ থাকলে তখন আমার প্রিন্টটা কাজ করবে। কিন্তু মেন কথা হচ্ছে দেখুন, আমার রিটার্ন টাইপটা কেন দরকার, এটা তো আসলে কোনো কাজের মতো পড়ে না। আমি তো এই প্রিন্টটা তো আমি এখানেই লিখতে পারি না? এই প্রিন্টটা তো আমি এখানেই লিখে আসতে পারি যে প্রিন্ট $রেজাল্ট। এখানে লিখলে কি আমার রিটার্ন টাইপের দরকার আছে? তাহলে আমরা রিটার্ন টাইপটা দিয়ে কি কাজ করতে পারি, বা আমাদের এটা কি জন্য দরকার হতে পারে, কার কোনো আইডিয়া? এই ভ্যালুটা আমার একটা ফাংশনের বা অন্য একটা ভ্যালুর সাথে আবার অপারেশন করতে হতে পারে। একটু গ্লোবালি ইউজ করার জন্য কিছুটা কাজ, হ্যাঁ বলছেন, ঠিক আছে। আপনি লোকাল গ্লোবাল বলতে কি বুঝান সেটা বলেন। লোকাল গ্লোবাল একটা ফাংশনের মধ্যে যে সমস্ত আমরা ভেরিয়েবল বা ডিক্লেয়ার করি ওগুলো হচ্ছে লোকাল, ওগুলো আউটে কাজ করা যায়। ওটা প্যারামিটার আউটে আমরা কাজ করতে পারবো না। তারপরে স্যার যেটা বাইরে যেটা থাকে ওটাকে গ্লোবাল বলে, ওটাকে এই প্যারামিটারে বা ফাংশনে সরাসরি কিছু দেখা যাচ্ছে যে আপনার ওই যোগ করে কিওয়ার্ড যোগ করে ওরা কাজ করতে পারে। আপনার কথা ঠিক আছে, কিন্তু এই লোকাল গ্লোবাল তারপরে দেখা যাচ্ছে যে আরো কিছু কিছু কাজ আছে,
এগুলোর এক্সাম্পল দিতে পারবো তখন তখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে কাজ করব। তো এখানে যেটা আছে যে নর্মালি একটা জিনিস চিন্তা করেন যে আমি তো এখানে যোগ করতেছি, ঠিক আছে। তো ইনি বললেন ঠিক আছে কথাটা, যে আমার যে আউটপুটটা আছে, যে আউটপুটটাতে শুধু আমার এই ফাংশনে কাজ হবে তা তো না, এই ফাংশনটা নিয়ে আমার আরো অন্য কোনো অপারেশন করা লাগতে পারে। তো রিটার্ন টাইপটা আমার তখন দরকার হবে। নর্মালি একটা জিনিস দেখেন যে আমরা একটা কাজ করতেছি, কাজ করতেছি, তো কাজ করার পরে কি হয়, আমি কাজের পরে কিছু একটা পেমেন্ট তো পাচ্ছি। আমরা কাজ করতেছি, কাজের পরিণামে আমরা একটা পেমেন্ট পাচ্ছি, তাই না? তো কাজটাকে আমরা বলতে পারি যে আমরা কোডে ভ্যালু তুলে দিচ্ছি, আর আউটপুট হিসাবে আমরা ওই আউটপুটটাই পাচ্ছি, যে যোগ টোগ করে আউটপুট দেখাচ্ছে। এখন রিটার্ন টাইপটা বলতে পারি যে আপনি কাজ করছেন, আপনার একটা শক্তির অপচয় হচ্ছে না, তো সেই জন্য আপনার কিছু একটা খাওয়ার দরকার না। আমরা ধরেন যে দুষ খাচ্ছি, যে এক্সট্রা কোনো কিছু আমরা পাওয়ার পেতে চাচ্ছি বা আমাদের এক্সট্রা কোনো কিছু দরকার। তো আমাদের বলতে পারি যে আমাদের রিটার্ন টাইপটা এরকম, যে আমি প্রোগ্রাম করতেছি, আউটপুটটা তো আমি প্রিন্ট করে দিচ্ছি, তো সেক্ষেত্রে আমার প্রোগ্রাম অনুযায়ী আমি তো আউটপুটটাও পাচ্ছি, তাই না? আমার ভবিষ্যতে যদি এক্সট্রা কোনো কিছু দরকার হয়, তো ওই এক্সট্রার ক্ষেত্রে আমি রিটার্ন টাইপ নিয়ে কাজ করতে পারবো। এখন যদি আপনাকে এতটুকু যদি চেক করতে দেওয়া হয়, যে আপনি চেক করবেন যে এখানে যে আউটপুটটা আছে আউটপুট 12 কিনা, তো সেক্ষেত্রে দেখেন যে আমি যখনই চেক করবো তখন কি আমার ইফ স্টেটমেন্ট দেওয়া লাগবে না। এখন ইফটা কখন কাজ করবে, আপনার যদি রিটার্ন ট্রু হয় তাহলে কিন্তু আপনার ইফটা কাজ করে। আপনার ইফ স্টেটমেন্টটা কখন কাজ করবে, আপনার যখন রিটার্ন টাইপটা যদি ট্রু হয়, যে আমরা একটা স্টেটমেন্ট দিচ্ছি, এটা যদি ট্রু হয়, কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে আমার ব্লকটা কাজ করবে। এখন সেই ক্ষেত্রে দেখেন যে আমি যদি রিটার্ন টাইপ না দিয়ে সরাসরি ওই স্টেটমেন্টের মধ্যে ফাংশন দিলাম, দেওয়ার পরে ফাংশনের এগেইনস্টে যদি আমি কোনো কাজ করি, তাহলে কিন্তু আমি আউটপুট দেখতে পারবো না। আমার ওই ফাংশনের মধ্যে একটা রিটার্ন টাইপ থাকতে হবে, সেটা থাকতে হবে রিটার্ন টাইপ ট্রু, যে ফাংশনটা যখনই কাজ করবে তখন রিটার্ন হবে ট্রু। তো নর্মালি দেখেন যে আমি যদি এখানে কিছু একটা করি, তারপরে এখানে যেটা আছে থাক। এখন আমি যদি এখানে চেক করতে চাই ইফ ফাংশনের নেম আমরা কি দিয়েছিলাম, অ্যাড, তাই না? এখন যেহেতু আমাদের ই ছিল, এখানে আমাদের দুটা ভ্যালু দিতে হবে, আমি এখানে দুটা ভ্যালু দিলাম। এখানে আমি প্রিন্ট করলাম যে স্টেটমেন্ট, চেক স্টেটমেন্ট একটা ইয়ে থাকলো। এখন আমরা চাচ্ছি যে আমাদের ফাংশনটা যখন কাজ করবে তখন এরকম কিছু একটা হবে, মেসেজ দেখাবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে যদি যাই, তো সেই ক্ষেত্রে দেখা আমার মেসেজটা দিছে, দেয় না। এখন ফাংশনটা যে রান হয়েছে এটাকে আমরা বুঝতেছি, স্টেটমেন্টের ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে ফাংশনটা কাজ করছে কিনা। কিন্তু আমরা যখনই লগইন লগ আউট নিয়ে কাজ করবো, রেজিস্ট্রেশন নিয়ে কাজ করবো, তখন আমাদের এরকম কন্ডিশনে থাকবে যে আমার ফাংশনটা যদি কাজ করে তাহলে আমার কিছু এক্সট্রা কাজ করতে হবে, আর যদি আমার ফাংশনটা কাজ না করে তাহলে আমার কাজ করার দরকার নাই। এখন যদি আমি এইভাবে চেক করি যে আমার ফাংশনটা কাজ করছে কিনা, তাহলে তো আমি আউটপুট কোনো কিছুই দেখতে পারবো না। এই ফাংশনটা তখনই আমি বুঝতে পারবো যে কাজ করছে কিনা, যেখানে আমি রিটার্ন করি রিটার্ন ট্রু। যদি এই ফাংশনটা কাজ হয় তাহলে কি রিটার্ন করবে কি ট্রু। যদি ট্রু কাজ করে তাহলে এই ফাংশনটা কল করলে এখানে আমরা কন্ডিশন ট্রু পাবো, তারপরে না হয় আমরা এটা কাজ করতে পারে। চেক স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে যেটা আছে, আমি আপনাদের এই জন্যই দেখালাম যে পরে যদি আমরা এই কাজগুলো করি, যে আপনাদের যে বিষয়গুলো আছে যে রিটার্ন জিরো, আমরা যেগুলো আগে করে আসছি আর কি, যে সি প্রোগ্রামে রিটার্ন জিরো, রিটার্ন সাম, এইগুলো আমাদের কাজে লাগবে না। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে শুধু কাজে লাগবে যে রিটার্ন ট্রু, যে যদি আমার ফাংশনটা কাজ করে তাহলে আমরা রিটার্ন যে আউটপুট হিসাবে পাবো ট্রু, আর যদি ফাংশনটা না কাজ করে তাহলে রিটার্ন হিসাবে আমরা পাবো ফলস। কারণ এই ট্রু ফলস দিয়ে আমাদের বাকি কাজগুলো করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এতটুকু তো বুঝলাম, কারণ প্রাইমারি লেভেলের আমার জিরো, রিটার্ন ওয়ান, রিটার্ন সাম, এগুলো আর দরকার নেই, ঠিক আছে? তাহলে মেন কাজ আসবে এটা, যে রিটার্ন ট্রু অথবা থাকতে পারে রিটার্ন ফলস। এখন আমি যদি এখানে আরো কিছু কাজ করতাম, যে যদি এটা কাজ করে তাহলে রিটার্ন ট্রু, আর না হলে আমি নিচে লিখতে পারতাম রিটার্ন ফলস। তো যেহেতু আমার একটা ফাংশন যদি কাজ করে তাহলে তো আমি ট্রু পাবো, আর ফাংশন না কাজ করে তো আমি অটোমেটিক রিটার্ন ফলস পাবো।
সেক্ষেত্রে তো আমার এখানে রিটার্ন ফলস লেখার কোনো দরকার আছে? দরকার নেই। তো সেক্ষেত্রে দেখেন যে ফাংশন আমরা মোটামুটি এভাবে ডিক্লেয়ার করতে পারি, এভাবে প্যারামিটার নিয়ে কাজ করতে পারি। এর মধ্যে আমাদের দুটা বিষয় আসতে পারে, একটা হচ্ছে রিটার্ন ট্রু আর একটা আসতে পারে রিটার্ন ফলস। তাহলে আমাদের মোটামুটি বেসিক এই পর্যন্তই। আমরা যতটুকু কাজ করছি, অ্যারে নিয়ে কাজ করছি, ভেরিয়েবল, লুপ, স্টেটমেন্ট, তাই না? আর এখানে কি আছে? ফাংশন। এই কাজগুলো দেখেন যে এর মধ্যে কারোর কোনো সমস্যা আছে কিনা, কারণ এগুলো যদি সমস্যা থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু সমস্যা আরো বাড়বে। এখানে দেখেন যে আমরা একটা স্টেটমেন্ট দিচ্ছি যে ভবিষ্যতে আমরা যখন কাজ করবো আচ্ছা, এখানে দেখেন যে আমাদের ভবিষ্যতে এরকম দরকার হতে পারে, কারণ আমি ফার্স্টে বলছি যে আমাদের যত কাজ আছে সবকিছু আমরা ফাংশন ইউজ করে কাজ করব। এখন যদি আমরা লগইন এর জন্য একটা ফাংশন বানাই, যে আপনি যদি লগইন করে থাকেন তাহলে অবশ্যই আপনার ফাংশনটা কাজ করবে, কারণ কি ফাংশনটা কাজ করার পরেই তো আপনি লগইন করতে পারবেন। এখন আমার এরকম আরো কিছু কাজ আছে, যে সেশন আছে, কুকি আছে। আমরা যখন লগইন করি এখানে রিমেম্বার মি লেখা থাকে না ফেসবুকে, আমরা যখন টিক দিয়ে লগইন করি তার মানে কি আমার ডাটা ইউজার নেম পাসওয়ার্ডটা ব্রাউজারে সেভ থেকে যায়। তো আমি পরবর্তীতে যখন লগইন করি আমার ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু চাই না। এখন আমরা ওই অপশনটা যদি দিতে চাই আমাদের ওয়েবসাইটে, যে আপনি লগইন করবেন, অবশ্যই লগইন এর জন্য একটা প্যানেল থাকবে যেখান থেকে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, এবং নিচে আমরা ওরকম একটা অপশন দেবো যে রিমেম্বার মি। এখন ভবিষ্যতে যদি আমার চেক করার দরকার হয় তো ওই রিমেম্বার মির জন্য আমার একটা ফাংশন থাকতে পারে। এখন দেখেন তো আমি ওই ডাটা সেভ করার কাজগুলো কখন করব, যে যদি আপনি ওখানে টিক দিয়ে থাকেন, তাই না? রিমেম্বার মিতে যদি টিক দিয়ে থাকেন তাহলে তো আমি কাজ করব, তার আগে তো আর কাজ করবো না। এখন সেক্ষেত্রে দেখেন তো আমার কাজে লাগবে কিন্তু এইটা, তখন আমার চেক করতে হবে যে রিমেম্বার মির জন্য আমি যে ফাংশনটা বানাইছিলাম সেই ফাংশনটা একবারও কল হয়েছে কিনা। কারণ যদি আমি চেক না করতে পারি তাহলে তো আমি ডাটাগুলো সেভ রাখতে পারবো না। তো আমরা যদি ওইটা চেক করতে চাই তখন আমার ওই ফাংশনের মধ্যে রিটার্ন টাইপ থাকতে হবে। যদি রিটার্ন টাইপ ট্রু থাকে তাহলে আমরা এতটুকু বুঝতে পারবো যে যদি ওই ফাংশনটা কল হয় তো সেক্ষেত্রে অবশ্যই একটা রিটার্ন টাইপ থাকবে। তখন আমরা এটাকে ইফ স্টেটমেন্টের মধ্যে দিয়ে চেক করে নিতে পারবো যে ওই ফাংশনটা রিটার্ন টাইপ ছিল কিনা। যদি থাকে তাহলে আমরা এক্সট্রা কাজ করে নিলাম। তো আমাদের শুধু এইটা যে ওই ফাংশনটা আমার কখনো কল হয়েছে কিনা এটা চেক করার জন্য কিন্তু আমার রিটার্ন টাইপটা দরকার আছে। কারণ আমরা যদি রিটার্ন টাইপ না দিই তাহলে আপনারাই দেখছেন এখানে কিন্তু আমরা আউটপুট দেখতে পাই না। তো এখানে যদি রিটার্ন ফলস থাকে, দেখেন আমি যদি এখান থেকে ফলস রিটার্ন করি, ফলস, আমি এটাকে ফলস রিটার্ন করলাম, তো সেই ক্ষেত্রে দেখেন এখানে কি হয়। এখন ফলস রিটার্ন করলে কি আমার কাজ করবে? আমার ওখান থেকে রিটার্ন করতে হবে ট্রু, তাহলে আমি চেক করতে পারবো যে ওইটা রিটার্ন হয়েছে কিনা। আর ফলস আমি কখন রিটার্ন করব? যে আমি যখন ইফ ইউজ নিয়ে কাজ করব, যে যদি এই কাজটা হয় তাহলে রিটার্ন ট্রু, আর যদি না হয় নিচে আমি রিটার্ন করব ফলস। তো সেই ক্ষেত্রে আমার দরকার আছে রিটার্ন টাইপ ট্রু, রিটার্ন টাইপ ফলস। কিন্তু আমি যেহেতু ফাংশন নিয়ে কাজ করতেছি, যে আমার যদি এই ফাংশনটা কল হয় তাহলে আমি টাইপ করব, রিটার্ন করব আর কি ট্রু, যে হ্যাঁ আমার ফাংশনটা একবার কল হয়েছে। আর যদি এটা কল না হয় তাহলে তো আমি অটোমেটিকলি ফলস পাবো। তো সেই ক্ষেত্রে তো আমার এখানে রিটার্ন ফলস লেখার দরকার নেই। রিটার্ন ফলস আমার তখন লাগবে যদি ইলস থাকে, মানে কল হচ্ছে ইফ অ্যাড 10 20। আমরা যদি এখানে কোনো একটা ভুল দিই তাহলে তো এখানে দেখেন কি দেখাচ্ছে, কি সমস্যা এখানে আপনার দেখাচ্ছে 2001। ভাই এটা পরে করেন, পরে করেন, পরে করেন। আচ্ছা 1 মিনিট লাগবে, হয়ে যাক, আমাদেরও শেষ প্রায়। এখানে দেখেন আপনার এগুলো দেখাচ্ছে, কারণ কি আপনি তো এখানে রিটার্ন টাইপ নিয়ে মানে প্যারামিটার ইউজ করছেন, কিন্তু আমাদের ডাটাবেজের ক্ষেত্রে তো প্যারামিটার গুলো আসবে না। আমরা প্যারামিটার হিসেবে দিছি না যে সংখ্যাগুলো, ওই সংখ্যাগুলো তো আমার থাকবে না। কিন্তু আমরা এখানে যে ফাংশন গুলো বানাইছি ওইগুলো কল করতে হলে তো আমার দুটো প্যারামিটার দিতে হবে, মানে দুটো প্যারামিটার যেহেতু আছে দুটা আর্গুমেন্ট আমাকে অবশ্যই দিতে হবে। তো সেক্ষেত্রে আমার এখানে উল্টাপাল্টা আসতেই পারে। আমরা তো শুধু মেসেজ দেখতে পাচ্ছি যে মেসেজটা আছে কিনা। আমরা যদি এখানে আর্গুমেন্ট ভুল দিই তাহলে তো আর্গুমেন্ট আপনি কিভাবে ভুল দিবেন? কারণ আর্গুমেন্ট দিলে তো আপনার ফাংশনেই ভুল, আপনার ফাংশন কল কিভাবে হবে বলেন? কল তো হবে না।
ফাংশনে যদি আমি ভুল করি তাহলে ফাংশনের জন্য তো ইরো দিবেই, সাথে আমি এখানে ইফ স্টেটমেন্ট ইউজ করছি না, এটার জন্য ইরো দিবে। যে আপনি যে ফাংশনটা পাইছেন ফাংশনের সিনট্যাক্স ইরর, তো স্টেটমেন্টটাও কোনো কাজ করবে না। এখন যদি আমাদের ফাংশন ইরর থাকে সেটা তো অন্য ব্যাপার, যে আমাদের আগে ফাংশন কাজ করতে হবে। যে আমি একবার কল করছি আমার ফাংশনই কাজ করে না, তাহলে আমি কিভাবে চেক করবো যে ফাংশন কাজ করছে কিনা? ফাংশন অবশ্যই কাজ সেটা তো অন্য ব্যাপার। আর ফাংশনটা ঠিকঠাক হতে হবে। তো এখানে দেখা যায় আপনাদের অনেক কিছু আমি শুধু মুখে বলে দিচ্ছি যে এরকম এরকম হতে পারে, কিন্তু এই প্র্যাকটিক্যাল গুলো আমরা শিখতে পারবো তখন যে আমাদের মাইস্কুলের যে 2টা ক্লাস হবে এই 2টা কমপ্লিট করার পর, যে আমরা এতদিন যা শিখছি এগুলোতে আমরা কি কাজ করতে পারি, বা এতদিন যা নিয়ে কাজ করছি HTML CSS PHP, যেগুলোতে আমরা এখন কি করতে পারবো, এটা এখন আমাদের ডাটাবেজের ক্লাস আছে এই 2টা কমপ্লিট করার পর নেক্সট যে ক্লাস কি ডাটাবেজ উপরে হবে? চেষ্টা করবো এক ক্লাসেই কমপ্লিট করার, 2 ক্লাসে যেতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, না মানে নেক্সট ক্লাসে ডাটাবেজ উপরে হবে। তারপরে আপনাদের নেক্সট ক্লাসটা তারপরে ফর্ম হ্যান্ডলিং। আপনাদের নেক্সট ক্লাস তো ডাটাবেস শিখতে হবে। এখন আমরা একটা প্রজেক্ট বানাবো না, অবশ্যই প্রজেক্টে একটা ডাটাবেস থাকবে। সেই ডাটাবেসের ডিজাইন, যে কতগুলো টেবিল থাকবে, কোন টেবিলের সাথে কোনটা রিলেশন থাকবে, কোন টেবিলে কোন ধরনের ডাটা ইনসার্ট করব, সেগুলো আমাদের ডিজাইন করতে হবে। এরপরে আমরা বাকি কাজগুলো করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের শিখতে হবে, ডিজাইন করতে হবে, তারপরে বাকি কাজ। তো সেই ক্ষেত্রে আমি ধরছি সর্বোচ্চ 2টা ক্লাস, সর্বোচ্চ 2টা, একটার মধ্যে যদি কমপ্লিট করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, হবে, সমস্যা নাই। একটার মধ্যে একটা ক্লাসের মধ্যে চেষ্টা করব কমপ্লিট করার। যদি এটা ধরেন যে এসকিউএল কমান্ডটা খুব বেশি কঠিন না, কারণ একদমই ইংলিশ, যে ক্রিয়েট অ্যাকাউন্ট এতটুকু তো মনে থাকলে মনে রাখার কোনো ব্যাপার। এবার দেখেন ফাংশন, ফাংশন পরে ফাংশন নেম দিতে হবে, $সাইন কমা সেমিকোলন, একটা প্রবলেম আছে। আর এসকিউএল কমান্ডে আপনার এরকম কিছু না, আমি একটা টেবিল ক্রিয়েট করব, লিখবো ক্রিয়েট টেবিল, তারপর টেবিলের অবশ্যই একটা নেম থাকবে, এরকম নর্মাল কিছু। আরো কিছু আছে, আমি তো সামারি বললাম, ডিটেলস না। এগুলো তো ডাটা টাইপ, এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নাই। আপনাদের আমি এ পর্যন্ত যা দেখাইছি বা ভবিষ্যতে যা দেখাবো, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বলতে পারেন যে কখনো মুখস্থ করবেন না। কিন্তু যে যেগুলো আছে কি বলা যায়, এখানে তো